আর দেন সেকেন্ড হচ্ছে গুপ্ত ডাইনেস্টি। আর এই গুপ্ত ডাইনেস্টিকে হচ্ছে ইন্ডিয়ান সাম্রাজ্যের গোল্ডেন পিরিয়ড বলা হয়। আর তাদের রাজধানী ছিল পুণ্ড্রনগর। থার্ড ডাইনেস্টি হলো পাল ডাইনেস্টি, যেটা হচ্ছে মৌর্য ডাইনেস্টির পরে সবচেয়ে বেশি বছর শাসন করে, 400 বছর শাসন করে। তাদের ধর্ম ছিল জৈন ধর্ম। আর তাদের রাজধানীও ছিল পাটলিপুত্র। আর তারা লেখাপড়া কারিমা, আপনাকে একটু থামিয়ে দিই, আপনার মাইক্রোফোনটা অফ করেন, না হলে রিপিট হয়ে যাবে। এই সময় কিন্তু ওই জৈন ধর্ম ছিল না। আমরা জৈন ধর্মের কথা বলেছিলাম শুধুমাত্র আমাদের যে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য, সে জৈন ধর্মটা প্র্যাকটিস করতো। আর এখানে একটু অমিল হয়ে গেছে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার তাদের ধর্ম কি তাহলে এটা হিন্দু ধর্মই ছিল? হ্যাঁ, হিন্দু ধর্ম ছিল। ওকে স্যার। তাদের ওই ধর্ম হিন্দু ধর্ম ছিল। আর তারা পাটলিপুত্র, বিক্রমপুর এবং গৌড় তাদের রাজধানী ছিল। আর তারা লেখাপড়া এবং সাহিত্যে অনেক তাদের অবদান ছিল। আর লাস্ট হলো সেন ডাইনেস্টি। তাদের প্রথম রাজা ছিল হেমন্ত সেন, আর শেষ রাজা ছিল লক্ষণ সেন। আর তাদের রাজধানী ছিল গৌড় এবং বিক্রমপুর। আর তাদের ধর্ম ছিল হিন্দু। আর তাদের পরাজিত করে ইকতিয়াম উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির মাধ্যমে তাদের পরাজিত করে এখান থেকেই আমাদের মুসলিম শাসনামল শুরু হয়। থ্যাংক ইউ, সুন্দর বলেছেন। আর একজন কে বলতে পারবে? স্যার আমি বাংলার কালচার নিয়ে বলতে চাচ্ছিলাম। আচ্ছা খাদিজা, আপনি পারবেন, বুঝে গেছি। আর কে বলতে চাইলো? স্যার আমি বলতে চাচ্ছি। সিয়ামও বলেছেন, আজকে সাবরিনার কাছ থেকে শুনি। সাবরিনা বলেন। ওকে স্যার, আমরা 4টা সাম্রাজ্য নিয়ে পড়েছিলাম। প্রথমটা মৌর্য সাম্রাজ্য, এটার এস্টাবলিশ করেন চন্দ্রগুপ্ত। আর তিনি ইন্ডিয়ান উপমহাদেশ মানে ভারতীয় উপমহাদেশের প্রথমই ছিলেন সম্ভবত। আর তিনি এই সাম্রাজ্যটাকে 4টা সেগমেন্টে প্রথমে ভাগ করে কাজের সুবিধায়। আর তখনকার মানে রাজধানী ছিল পাটালিপুত্র। আর ধর্ম ছিল বুদ্ধিজম, মানে বৌদ্ধ ধর্ম ছিল। আর গুপ্ত সাম্রাজ্যের সম্পর্কে আমরা পড়েছি, সেটা ছিল মৌর্য সাম্রাজ্যের 500 বছর পরে, এবং তাদের শাসনামল চলে 200 বছর পর্যন্ত। আর ওই সাম্রাজ্যকে তখনকার সময় গোল্ডেন পিরিয়ড বলা হয়। আর এস্টাবলিশ করেছিলেন মানে ফার্স্ট চন্দ্রগুপ্ত। রিলিজিয়ন ছিল হিন্দুইজম, আর ক্যাপিটাল ছিল পুণ্ড্রনগর। তারপর আমরা শশাঙ্ক সম্পর্কে পড়েছি। তিনি প্রথম স্বাধীন রাজা ছিলেন। আর তাকে তখন অনেক উপাধি দেওয়া হয়েছিল, যেমন কিং অফ দ্য কিং, আবার রাজা ধীরাজ। তখন সেটা ক্যাপিটাল ছিল কর্ণ সুবর্ণ, যেটা এখন সেটা মুর্শিদাবাদ নামে পরিচিত। এরপর আমি পড়েছিলাম পাল ডাইনাস্টি, যেটা ফাউন্ডেশন বা এস্টাবলিশড করেন গোপাল। সেটা সম্ভবত 400 বছর উনি শাসন করে। আর এরপরে আরো কয়েকজন করে, যেমন ধর্মপাল, দেবপাল। এখানে ক্যাপিটাল ছিল বিক্রমপুর, পাটালিপুত্র, গৌধ, মানে পরপর এক এক সময় এক একটা হয়। আর এখানে কিছু ওই যে কি জানি রামসাগর বা এরকম কিছু বিহারগুলো তৈরি হয়। আর হ্যাঁ, বিহারগুলো তৈরি হয়। আর আমরা জানি বিহারগুলোকে নরমালি বলা হয় এডুকেশনাল সেন্টার। তার মানে তখন শিক্ষা ব্যবস্থার ভালোই চর্চা ছিল। এরপর সেন ডাইনাস্টি, এটা এস্টাবলিশ করেন হেমন্ত সেন। আর ক্যাপিটাল ছিল গৌধ, মানে আর কি বিক্রমপুর। আর তখনকার রিলিজিয়ন ছিল হিন্দুইজম। আর লাস্ট পর্যন্ত এখানে শাসন করেন লক্ষণ সেন। আর এই শাসন ব্যবস্থার শেষ করেন হলো ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। এরপর আমরা কিছু কালচার সম্পর্কে পড়েছিলাম,
যেখানে উম, ওদের অকুপেশন মানে ওদের পেশা নরমালি থাকে এই কৃষিকাজ। আবার ওনারা কিছু কাজ করেন, যেমন কাপড় উৎপাদন করতেন, তাঁত শিল্পের অনেক প্রসার ছিল। হুম। আর সেখানে মার্কেট বা যে কোনো মেলা, মানে যেখানে নরমালি সবকিছু কেনা বেচা হতো, সেগুলো নরমালি হয়ে থাকতো হলো নদীর পার। আর কিছু ড্রেস সম্পর্কে পড়েছিলাম, যেমন পুরুষরা সবসময় ধুতি বা চাদর এরকম পরিধান করতো, মেয়েরা শাড়ি। আর যারা বিবাহিত ছিল মেয়েদের মধ্যে, তারা সিঁদুর সবসময় রাখতো, আর যখন হাজবেন্ড মরে যেত তখন সেটা আবার তুলে ফেলতো। আর পুরুষরা অনেক সময় লম্বা চুল বা লম্বা নখ রাখতো, যেটা মানে উইমেনদের অ্যাট্রাক্ট করার জন্য, বা তখন এটা প্রচলিত ছিল। তখন আবার পুরুষ এবং মহিলা দুইজনই কিছু অর্নামেন্টস ব্যবহার করতো। আর কিছু কি জানি ছিল আর্কিটেকচার, হ্যাঁ পাহাড়পুর বা ময়নামতিতে কিছু আর্কিটেকচার, এগুলোই মনে আছে। মানে তখনকার আর্কিটেকচার গুলো খুব রিচ ছিল আর কি। আর্ট অ্যান্ড আর্কিটেকচার। থ্যাংক ইউ সাবরিনা, অনেক সুন্দর বলেছেন। থ্যাংক ইউ স্যার সাবরিনা এবং কারিমাকে। স্যার, একটা প্রশ্ন ছিল। কারিমা, স্যার, এটা কি গৌধ হবে না গৌড় হবে উচ্চারণটা মানে যখন ইংরেজিতে লিখলে বাংলাপিডিয়াতে, বাংলাপিডিয়া হচ্ছে আমাদের এইগুলো সবকিছু সংরক্ষণ করে, ওনারা ইংরেজিতে লিখলে গৌধ লেখে। আসলে গৌর, বাংলাতে গৌর, বাট ইংরেজি বানানটা গৌর। থ্যাংক ইউ স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল। স্যার গোপাল তো স্যার হিন্দু ছিল, কিন্তু ও বুদ্ধ বিহার কেন তৈরি করে? এডুকেশনাল মানে বৌদ্ধ প্র্যাকটিসের জন্য। মানে বৌদ্ধ বৌদ্ধ, বিহার তো লাইক বৌদ্ধ রিলেটেড না, মানে হ্যাঁ বৌদ্ধ বৌদ্ধ ধর্ম। রিলেটেড, মানে আমি মনে হয় বলেছিলাম যে তখনকার হিন্দুরা মোদির মতো ছিল না, মানে এত কট্টরপন্থী হিন্দু হিন্দু ছিল না। যেমন আমরা যখন মুসলিম পিরিয়ডে দেখবো, মুসলিম শাসকদের মন্ত্রিসভায় অনেক হিন্দু রিলিজিয়নের লোকজন ছিল। ও আচ্ছা স্যার, থ্যাংক ইউ। লাস্ট ক্লাসে আর কোনো কোশ্চেন আছে আমাদের, যেটা আমরা শেষ করেছি নো লাস্ট স্যার। ক্লাসে? আমি যদি লাস্ট দুইটা ক্লাস শর্টলি বলি, আমরা মূলত জানার চেষ্টা করলাম অ্যানশিয়েন্ট পিরিয়ডে আমাদের টেরিটোরিয়াল বা জিওগ্রাফিটা কেমন ছিল, বিভিন্ন টেরিটোরিয়াল ইউনিটি বা জনপদ বিভক্ত ছিল তার ডেসক্রিপশন, এবং এই সময় যে পলিটিক্যাল হিস্ট্রি, চারটা ডাইনাস্টি, সেই ডাইনাস্টি কোনটার পরে কারা আসলো, কারা শাসক ছিল, তাদের ক্যাপিটাল কোথায় ছিল, এবং এই সময়ে সোশিও কালচারাল ইস্যু। তার মানে অ্যানশিয়েন্ট পিরিয়ডের মোটামুটি আমাদের সবকিছু জানা শেষ, নর্মালি যাতে জানা দরকার। আচ্ছা, আপনাদের যারা ফোন ইউজ করেন অথবা ল্যাপটপ ইউজ করেন, দুইটা ট্যাব তো ওপেন করা যাবে তাই না? জি স্যার, যাবে। यस सर। আমি আপনাদের আজকে একটা ফান গেমস নিয়ে যেতে চাই, এজন্য আমি একটু স্ক্রিনটা শেয়ার করি আপনাদের। কাহুট, আপনারা যদি ল্যাপটপ ইউজ করেন বা যারা পিসিতে আছেন তাদের জন্য কোনো প্রবলেমই হবে না। আর যারা ফোনে ইউজ করেন তারা গুগলে গিয়ে একটা ট্যাবে লিখবেন কাহুট আইটি, KAHOOT.IT। স্যার মেসেজ এটা দিয়ে দিবেন। হ্যাঁ, আমি ওইটার স্ক্রিনটা শেয়ার করেই দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা। এই যে কাহুট, KAHOOT, কাহুট আইটি, একটু দেখেন তো আপনারা এটা মিনিমাইজ করে অন্য ট্যাবে কাহুট আইটিতে যেতে পারেন কিনা। স্যার গুগলে সার্চ দিলে আমি বুঝতে হ্যাঁ, পারিনি স্যার, কি গুগলে সার্চ দিব? গুগলে গিয়ে, হ্যাঁ গুগলে এটা মিনিমাইজ করে, আপনারা যারা ফোনে আছে তাদের তো মিনিমাইজ করতে হবে, আর যারা কম্পিউটার আছেন তাদের পাশে একটা ট্যাব খুলতে হবে। डन सर। কাহুট, কাহুট লার্নিং গেম প্লে কাহুট। kahoot.it, এইখান পর্যন্ত যান, তারপরে আমি বলে দেবো। সবাই কারো প্রবলেম হলে আমাকে একটু ইনফর্ম করেন।
গেলেই দেখবেন যে একটা স্ক্রিন আসবে, সেখানে লেখা আছে গেম পিন এবং এন্টার। জি স্যার। এই পর্যন্ত একটু থাকেন, তারপরে আমি বলে দেবো কি করতে হবে। কারো প্রবলেম হচ্ছে যেতে? পিন হেয়ার এটা লেখা আছে। হ্যাঁ, ওইটা আমি দিয়ে দেবো, পিনটা আমি দেবো আর কি। এখন সবাই যেতে পেরেছেন কিনা এই জন্য। জি স্যার আমি স্যার মাত্র জয়েন করেছি স্যার, একটু বলবেন স্যার কিভাবে? আচ্ছা, আপনার পাশে যদি পিসিতে থাকেন, পাশে একটা ট্যাব খুলবেন kahoot.it, আর যদি মোবাইলে থাকেন তাহলে মিটটা মিনিমাইজ করে গুগলে গিয়ে একটা ট্যাব খুলবেন kahoot.it। আচ্ছা, যারা চলে গেছেন তাদের জন্য পিনটা আমি বলে দিই। 315, আমি লিখে দিচ্ছি পিনটা 315626। স্যার এইটা পিন দিবেন। যারা যেতে পারছেন তারা একটা পিন দিবেন 3156, জিদান অলরেডি, এবং আপনার নামটা দিবেন। কিন্তু জিদান অলরেডি চলে আসছে, আমি পিনটা ক্লাসরুমে দিচ্ছি। আপনার একটা নিক নেম নিতে হবে, আপনার নামটা দিবেন। পিনটা হচ্ছে 315626। কাহুটের পিন। আচ্ছা, এই যে চলে আসছে কারিমা, তানজুম, মাশরাক, অর্ণা, রায়হান, সাবরিনা, নাকিব, শিহাব, রেজানুল, শারিয়ার, নুসরাত, 19 জন চলে আসছে। অর্দি, আদিল, সৈয়দ ইমন, স্যার আবার একটু বললে ভালো হয় স্যার। kahoot.it। হ্যাঁ, kahoot.it। স্যার কাহুট এটা কি স্যার গেম স্যার? গেম পিন চাচ্ছে বুঝিনি, আবার একটু বলেন। স্যার, এটা স্যার পিন চাচ্ছে একটা। হ্যাঁ, পিনটা হচ্ছে 315626, এবং দিয়ে আপনার একটা আপনার নামটা দিবেন আর কি। স্যার 31 315626। এবং আরো বেটার হয় যাদের পিসি আছে তারা পিসি তে আমার স্ক্রিনটা দেখেন, আর আপনারা ফোনে কাহুটে যেতে পারেন, তাহলে তাদের জন্য সবচেয়ে বেশি সুবিধা হবে। মানে কম্পিউটারে আপনি ক্লাসে থাকেন আর মোবাইলে কাহুটে যান। স্যার আমি কি কানেক্টেড হয়েছি? ইসমত হোসেন। ইসমত হোসেন চলে আসছে। 7 8 আমাদের 33। চাই না স্যার, আমার তো পিন চাই না। একটা আসেনি, 29, আর 2-1 জন মনে হয় এখনো আসতে পারেননি। স্যার আমি কি ঢুকেছি বুঝতে পারছি না। পারি নাই স্যার। কি নাম আপনার? তাইয়েবা স্যার। 29 জন আসতে পেরেছে আর কি। সুপ্রভাও চলে আসলো 30 জন। স্যার আমি কি বুঝতে পারছি না আমি আছি কিনা, আমাকে দেখাচ্ছে না, আপনি যদি কাহুটে থাকেন তাহলে আপনাকে দেখাবে যে আপনি কাহুটে আছেন। ইউ আর ইন। তাহলে আপনি আবার যেতে পারেন, সমস্যা নেই। আবার যান kahoot.it, গিয়ে পিনটা দিবেন 315626। পিনটা হচ্ছে 315626। স্যার ইন করলে কি এরকম একটা মানে স্ক্রিনে আসবে? হ্যাঁ হ্যাঁ, এরকম স্ক্রিন আসবে। ওকে স্যার এমন তো কোনো সিন আসেনি আমার ইউ আর ইন আর এক্সক্লেমেশন সাইন দেখাচ্ছে, এদের কই? সি ইউর নিকনেম অন স্ক্রিন।
আর কি দেখাচ্ছে না লেখা আছে না ইউ আর ইন পর্যন্তই দেখাবো, এটা সবাই চলে আসছে। আচ্ছা আমি তাহলে এখন শুরু করতে যাব আর কি। আমাদের ফার্স্ট ক্লাস থেকে এখানে কিছু কুইজ আছে আর কি, সেগুলো আমরা সলভ করব এবং প্রতিটা কুইজের জন্য 20 সেকেন্ড করে সময়। আর ইউ রেডি? ফার্স্ট কোশ্চেন, ইভেন যাদের দেখতে সমস্যা, তিব্বতিয়ান ওয়ার্ড ব্যাং মিন্স, আপনার কাছে কিন্তু অপশন চলে গেছে। রেডটা হচ্ছে বাংলা, আর ডান পাশেরটা হচ্ছে ওয়াইড প্লেইনস, থার্ড অপশনটা হচ্ছে বঙ্গ, লাস্ট অপশনটা ওয়েট অ্যান্ড ময়েস্ট। কালার দেখে আপনাকে অ্যান্সার দিতে হবে। স্যার কোশ্চেনটা আবার একটু বলবেন? তিব্বতিয়ান ওয়ার্ড ব্যাং মিন্স। আমারটা কানেক্টিং আসতেছে স্যার, এক মিনিট। স্যার আমি তো দেখতে দেখতে টাইমস আপ। আচ্ছা হ্যাঁ, ফার্স্ট কোশ্চেন চলে গেছে, আমরা সেকেন্ড কোশ্চেন চলে গেছে স্যার। নেক্সট, জিদান একা শুধু পেরেছে আর কি। ওকে, নেক্সট কোশ্চেন, বঙ্গ জনপদ লোকেটেড ইন প্রেজেন্ট বগুড়া ডিস্ট্রিক্ট, এটা কি ট্রু না ফলস হবে? স্যার ট্রু কি ব্লু? দুইজন, তিনজন অ্যান্সার দিছে, চারজন। স্যার আমি তো কিছু করতে পারছি না। কোনটা কোন কালার স্যার সেটা তো বইলা দিবেন। ট্রু, প্রথমটা ট্রু, লাস্টেরটা ফলস। স্যার আমি তো উল্টা স্যার দিয়ে আমি ফেলছি, কিছু করতে পারতেছি না, মানে টাইমস আপ দেখাচ্ছে বারবার। হ্যাঁ মানে প্রতিটা কোশ্চেনে তো 20 সেকেন্ড, 20 সেকেন্ড পরে কোশ্চেনটা শেষ হয়ে যাবে, আবার নতুন কোশ্চেন আসবে। স্যার আমি আরো কোশ্চেন পাইনি, এর আগে কি জানি হয়ে যায়, প্রথমে কানেক্টিং দেখাচ্ছিল, এখন টাইমস আপ দেখাচ্ছে বারবার। কোশ্চেনটা আমার স্ক্রিনে দেখতে হবে, কোশ্চেনটা আমার স্ক্রিনে স্যার বলছে। তারপরে আমি মুখে বলে দিচ্ছি, মানে কোশ্চেনটা Okay, আমার okay. স্ক্রিনে দেখতে পাবেন, আর তারপরে আমি কোশ্চেনটা মুখে বলে দিচ্ছি। যদি ট্রু ফলস হয় প্রথমটা, দেখা যাচ্ছে না কোনো কোশ্চেন। স্যার ফোনে তো স্যার এটা মিনিমাইজ করে ও রাখা হ্যাঁ হচ্ছে। ফোনে তো একটু। একটু আচ্ছা বললে কোশ্চেনটা আমি মুখে বলে দিচ্ছি, জি স্যার, জি স্যার। কোশ্চেনটা মুখে বলে দিচ্ছি, অপশনটা আমি মুখে বলে দেবো, এবং প্রথম আমি যেভাবে বলে যাব সেভাবে কালার গুলো কম্বাইন করো। জি স্যার। ওকে, নেক্সট কোশ্চেন, এখানে রেজানুল হাইস্ট পেয়েছে। রাধা প্রেজেন্ট লোকেশন, রাধার বর্তমান লোকেশন কোথায়? অ ওয়েস্ট বেঙ্গল, অ ইস্ট বেঙ্গল, গ মুর্শিদাবাদ, ঘ সিলেট এন্ড স্যার চিটাগাং। আমি এখনো কিছু দেখতে পাচ্তেছি না, কালার এখন দেখতে দেখা পাচ্ছেন না? উঠতেছে রে just ওয়েস্ট time up। কালারগুলি বলেন তো স্যার। স্যার টাইম আপ আসতেছে আমার শুধু, আমি ফোনে করতেছি তো স্যার। কালারগুলি কি বলেন? স্যার কালারগুলো আরেকবার বলেন। আচ্ছা এটা তো শেষ হয়ে গেছে। স্যার এটা অনেক ডিফিকাল্ট স্যার। স্যার ফোনে স্যার ডিফিকাল্ট হয়ে যাচ্ছে কি? স্যার, সময় এটা কি একটু বলতে বাড়ানো যাবে স্যার? স্যার আমরা কোয়েশ্চেনে থাকলে স্যার হতো, স্যার কোয়েশ্চেনটা আপনারা দেখালে ইজি হতো। স্যার আমরা যারা মোবাইলে আছে স্যার তারা হচ্ছে স্যার আপনার স্ক্রিনে গেলেও স্যার অনেক ছোট ছোট করে কোশ্চেন দেখাচ্ছে, তারপর স্যার আপনার কোশ্চেন বললো স্যার আমাদের প্রবলেম। কোশ্চেন তো এখানে দেখা আচ্ছা ঠিক আছে, আমি এটা আবার টাইমটা বাড়িয়ে দিই, 30 সেকেন্ড হলে হবে। 40 স্যার Okay, 40 সেকেন্ড। স্যার পুরো প্রসেসটা একটু স্যার একটু কেমন জানি স্যার কোয়েশ্চেনে থাকলে সাথে এটা ভালো হতো আমাদের জন্য। কোশ্চেনটা আমার স্ক্রিনে দেখা যাবে, আর আপনাদের কাছে অপশনগুলোর শুধু কালার দেখা যাবে, আপনাকে কালার দিয়ে অপশনটা সিলেক্ট করতে হবে। স্যার আমি একবার মানে এন্টার করছি তো কানেক্টিং আসতেছে, এখন মানে আমি কিছু করতে পারতেছি না দেখে এখন আবার বের হয়ে ঢুকতে যাচ্ছে, এখন সরি দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি লিভ নিয়ে আমি আপনাদেরকে আবার টাইম টু বাড়িয়ে দিচ্ছি। জি স্যার আবার নেন এটা একটু প্লিজ স্যার। আমি সবগুলো টাইম বাড়িয়ে দিচ্ছি 40 সেকেন্ড করে। স্যার আমরা কি হচ্ছে ওইখান থেকে বের হবো? হ্যাঁ বের হয়ে, কারণ এডিট করলে আপনাদের আমি আবার কোড দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, জি স্যার। সবগুলো আমি 40 সেকেন্ড করে দিই। আচ্ছা ওদের কাছে 30 সেকেন্ড আছে, 40 সেকেন্ডের স্যাম্পলটা নেই, 30 সেকেন্ড করে হবে। স্যার অপশন কোন কালারটা কি মিন করছে ওইটাই তো বুঝতে টাইম লেগে যাচ্ছে। স্যার ওটা একটু প্রশ্ন বলার সাথে ওটার রংটা একটু বলে দিলে ভালো হবে।
ঠিক আছে, আমি 1 মিনিট সময় দিচ্ছি প্রতিটার জন্য। আচ্ছা, আবার আপনারা কাউটে চলে যান, kahoot.it। স্যার পিন কি হ্যাঁ, হবে? আমি পিনটা এখন দিয়ে দিচ্ছি। আমি আপনাদের সাথে স্ক্রিনটা শেয়ার করে পিন দিয়ে দিচ্ছি। প্রসেসটা আবার বলি, কোশ্চেনটা আমার স্ক্রিনে দেখা যাবে, আমি মুখেও বলে দেবো। অপশনটাও আমি সিরিয়ালি বলে দেবো। প্রথম যেমন রেড থাকে, তারপরে ব্লু থাকে। প্রথম ক মানে রেড অপশনটা, ডান পাশেরটা হচ্ছে খ, তারপরে বাম পাশের আবার প্রথমটা গ এবং লাস্টেরটা ঘ। স্যার ক খ এক সাইডে ক খ আর এক সাইডে গ ঘ। গ ঘ, রাইট। আচ্ছা, নতুন পিনটা 6381173। 63 81 17 3। 63 81 17 3। 63 81 17 3। স্যার অপশনের সিকোয়েন্সটা আরেকবার একটু বলা যাবে? হ্যাঁ, অপশন সিকোয়েন্সটা বলে দেবো, কারণ আমি প্লে না করলে তো আবার নতুন ভাবে হবে না। আমি সিকোয়েন্সটা বলে দেবো। স্যার টাইম কি 30 সেকেন্ডস? না, 1 মিনিট। আটাইশ। স্যার পিন নাম্বারটা আরেকবার যদি বলতেন একটু। 63 81 17 3। আর একজন দুইজন মনে হয় আছে। ওকে, আমরা এখন শুরু করব। স্টার্ট। প্রথম প্রশ্ন, তিব্বতিয়ান ওয়ার্ড ব্যাং মিন্স। প্রথম রেডটা হচ্ছে বাংলা, তারপরে ডান পাশে হোয়াইট প্লেন্স মানে নীলটা হচ্ছে হোয়াইট প্লেন্স, হলুদটা হচ্ছে বঙ্গ, লাস্টেরটা হচ্ছে ওয়েট অ্যান্ড ময়েস্ট।
তিব্বতিয়ান ওয়ার্ড ব্যান মিন্স আপনাকে কালার, হ্যাঁ বুঝিনি। ক বাংলা, খ ওয়াইড প্লেইনস, গ বঙ্গ, ঘ ওয়েট অ্যান্ড ময়েস্ট। স্যার কোশ্চেনটা স্যার? তিব্বতিয়ান ওয়ার্ড ব্যান মিন্স, কালারগুলো বলেন স্যার। ও কালার হচ্ছে রেড হচ্ছে বাংলা, হোয়াইট এটা হচ্ছে গ্রিন, বঙ্গটা হচ্ছে হলুদ, আর লাস্টেরটা হচ্ছে ওয়াইড অ্যান্ড ময়েস্ট। মানে পাশাপাশি ক খ গ ঘ এভাবে। অপশন হচ্ছে বাংলা, সেটা আর কি। নেক্সট কোশ্চেন। মানে এখন তো কালার বুঝে গেছেন, মানে প্রথম রেডটা হচ্ছে ক, ডান পাশেরটা খ, নিচের প্রথমটা হচ্ছে গ, তারপরেরটা ঘ। আমি এখন শুধু প্রশ্নটা বলবো এবং এরপরে কোশ্চেনের উত্তরটা বলবো, অপশনগুলো বলবো। দ্বিতীয়টা, বঙ্গ জনপদ লোকেটেড ইন প্রেজেন্ট বগুড়া ডিস্ট্রিক্ট, এটা কি ট্রু না ফলস? প্রথম কালারটা ট্রু, দ্বিতীয় কালারটা ফলস। বঙ্গ জনপদ লোকেটেড ইন প্রেজেন্ট বগুড়া ডিস্ট্রিক্ট। বঙ্গ জনপদ লোকেটেড ইন প্রেজেন্ট বগুড়া ডিস্ট্রিক্ট। স্যার নীলটা কি ট্রু আর লালটা ফলস? স্যার এটা কি স্যার আমাদের আছে কি স্যার? হ্যাঁ, লালটা ফলস, প্রথমটা নীলটা ট্রু। স্যার আজকে কুইজের উপর কি স্যার মার্কস আছে? না, আমরা এখানে একটা ফান র্যাঙ্কিং করব। স্যার গেম থেকে বের করে দিয়েছে। আমারও সেম এটা গেম একটা থেকে ক্লাস বের করে ক্লাস। স্যার আমাকে গেম থেকে বের করে দিয়েছে। স্যার আমাকেও গেম থেকে বের করে দিয়েছে। বের করে দিয়েছে। সেম সেম স্যার বের করে দিয়েছে। জি স্যার, কিকড আউট। আচ্ছা আচ্ছা, আমি একটু let's see what's the problem. এবং ঢুকতে দিয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমি দেখছি এখানে সার্ভারটাতে সরি, আসলে সার্ভারটাতে যে কেন এমন হলো। আচ্ছা, আমরা ক্লাসে চলে যাই, তারপরে আমি দেখি সার্ভারটা ওটা এখনো লোডিং হচ্ছে। যদি ঠিক হয় তাহলে আমি আপনাদের কাহুটে নিয়ে যাব, আর না হলে আমরা ক্লাসে চলে যাব। কাহুটা একটা মজার গেম আর কি, একটা নির্দিষ্ট টাইম লিমিটের মধ্যে খেলা যায়। এটা আমি ক্লাস ওয়ার্ক হিসেবে একজন স্যার, এটাতে মার্কস অ্যাড হবে কিনা, একটা ক্লাস ওয়ার্ক, এবং আমরা কত দ্রুত সময়ে আমাদের অ্যান্সার গুলো দিতে পারি সেটা দেখা যায়। প্রশ্ন পড়ে এবং উত্তরগুলোর কালার দেখে কত দ্রুত অ্যান্সার দিতে পারি।
আচ্ছা, আজকে আমরা ক্লাসে যাই, এটা আমি দেখি ক্লাসের মধ্যে যদি ঠিক করতে পারি আমি আপনাদেরকে নিয়ে যাবো কাহুতে। আমার পাওয়ার পয়েন্ট ফাইল দেখা যায়, এভলিউশন অফ মেডিয়েভাল বেঙ্গল। ইয়েস স্যার। জি স্যার। জি স্যার, দেখা যায়। ওকে, আমরা একটু পড়াশোনা করে আসি। আমি আসলে যে কুইজটা আপনাদের দিতে চাইলাম সেটা হলো না, এটা আমি নিয়ে নেবো আর কি। আমাদের অ্যানশিয়েন্ট পিরিয়ড শেষ, আমরা মেডিয়েভাল পিরিয়ডে প্রবেশ করব। মেডিয়েভাল পিরিয়ড, মেডিয়েভাল পিরিয়ডটাকে আমরা 3টা ফেজে ভাগ করে পড়ব। 1204 থেকে 1757 পর্যন্ত, পলাশীর যুদ্ধের আগ পর্যন্ত যে সময়টা, এটা আমরা 3টা ভাগে পড়ব। আমি যদি ভাগগুলোর প্রথম নামটা বলি, ফেজ অন, প্রথম ধাপে যেটা পড়ব সেটা হচ্ছে তুর্কি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট সুলতানি ডাইনাস্টি। তুর্কি এবং স্বাধীন সুলতানি আমল, আমরা এটা প্রথম ধাপে পড়ব। দ্বিতীয় ধাপে গিয়ে আমরা পাবো আফগান এবং বারোভুইয়াদের, আফগান এবং বারোভুইয়া। তৃতীয় ধাপে গিয়ে আমরা পাবো মুঘলদের, মুঘল এবং মুঘল আমলে সুবেদারি এবং নবাবী শাসন আমল শুরু হয়। সেই নবাবী শাসন আমলের ধারাবাহিকতায় লাস্ট নবাবকে সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা, এবং সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে আমাদের মূলত মেডিয়েভাল পিরিয়ডে শেষ হবে, আমাদের আধুনিক যুগে আমরা চলে যাব বা ব্রিটিশ পিরিয়ডে আমরা চলে যাব। ফেজ ওয়ানে আমরা যা পড়বো যে এখানে তুর্কি শাসন আমল কিভাবে শুরু হয় এবং স্বাধীন সুলতানি আমল যে ছিল সেই শাসন আমলটা, এই সময় মুসলিম শাসন আমল শুরু হয়, পলিটিক্যাল ইনস্টেবিলিটি ছিল, প্রচুর পরিমাণ বংশের রদ বদল, ক্ষমতার পালা বদল, এগুলো হয়। মেডিয়েভাল পিরিয়ডের সেকেন্ড ফেজে আফগান এবং বারোভুইয়া, এরা দুইটা খুবই শক্তিশালী গ্রুপ ছিল, যাদের এক দলকে মুঘলরা পরাজিত করে ক্ষমতা দখল করে, বারোভুইয়াদের মুঘলরা পরাজিত করে ক্ষমতা দখল করে, এবং লাস্টলি মুঘলরা দিল্লি এবং বাংলা দুইটার কন্ট্রোল নিয়ে নেয়। এবং মেডিয়েভাল পিরিয়ডে কিন্তু আমাদের ইতিহাসটা আমরা দুই ভাগে ভাগ করে নেব, দিল্লি এবং বাংলা, এই দুই ভাগে। আমরা শুধুমাত্র বাংলার ইতিহাসটা পড়ব। আমরা চলে যাই। সেন বংশের সর্বশেষ রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলায় ক্ষমতা নিল কে? বখতিয়ার খিলজি। বখতিয়ার খিলজি। এই পর্যন্ত তো আমাদের মনে আছে। জি স্যার। বখতিয়ার খিলজি সম্পর্কে একটু গল্প করি। আমরা তো গল্প করবো না, ইতিহাস করবো। দুইটাই স্যার। না, আমরা আসলে গল্পর মধ্যে দিয়ে ইতিহাস পড়বো। জি স্যার, গল্প ইতিহাসের গল্প। বখতিয়ার খিলজি আসলে খুবই খাটো মানুষ ছিল, চেহারা ওখানে দেখতে খারাপ ছিল, হাত অনেক লম্বা লম্বা ছিল, এই জন্য ওনাকে কেউ চাকরি দিত না। বেচারা জন্ম অবশ্য আফগানিস্তানে, বাট তুর্কি নাগরিক। উনি কি দাস ছিল? দিল্লিতে। হ্যাঁ, উনি কি দাস ছিল? না, উনি আসলে সোলজার হিসেবে অনেকের দরবারে গেছেন, কিন্তু কেউ সাধারণ সৈনিক হিসেবেও চাকরি দেয় নাই। পরে যাই হোক কোনোভাবে একটা চাকরি ম্যানেজ করে, সোলজারের চাকরি। পরে সেখানে তার মন টেকে না, তার আসলে এই যে যুদ্ধ, রাজ্য জয়ের নেশা, যুদ্ধ করার ইচ্ছা। পরে অন্য একটা রাজার পৃষ্ঠপোষকতায় সে তখন তার যুদ্ধ জয়ের টেকনিক, সেগুলো কৌশল করা শুরু করে এবং রাজ্য জয় করার চিন্তা ভাবনায় আসে এবং বাংলার দিকে চলে আসে। এবং সেই সূত্রপাতেই মূলত নদিয়াতে রাজা লক্ষণ সেনকে পরাজিত করে। বাট টেকনিক্যালি নদিয়াতে রাজা লক্ষণ সেনকে পরাজিত করলেও সে এসে রাজধানী, তার ক্যাপিটাল নিয়ে আসে লখনৌ। তখন আসলে নাম ছিল লক্ষণাবতী, বর্তমানে লখনৌ, ভারতের লখনৌ যেটা। এবং এই ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির সময়কালে শুধু গৌড় বা লখনৌতেই তাদের শাসনামল সীমানা ছিল না, তারা আশেপাশের অংশগুলো, রংপুর, দিনাজপুর, মানে বর্তমান রংপুর, দিনাজপুর, বগুড়া, সাতগাঁও, এটা হুগলির নিকটে, সোনারগাঁ, ময়মনসিংহ, সিলেট, এই পুরো অংশটা নিয়েই তাদের সাম্রাজ্য গড়ে তুলেছিল।
এবং তার হাত দিয়ে মূলত তুর্কি শাসন এবং বাংলায় মুসলিম শাসন আমল শুরু হয়েছে। এটা হচ্ছে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির হাত ধরে, খিলজি বা খলজি। এবং এই তুর্কি ডাইনাস্টিতে এই খলজি সাহেব, বখতিয়ার খলজি সাহেবের কয়েকজন খুবই বিশ্বাস্ত এবং সুযোগ্য সেনাপতি ছিল। সেরান খলজি, আলী মর্দন খলজি, ইয়োজ খলজি। ইনি মূলত এদেরকে দিয়ে তার এই যে বড় রাজত্ব, গৌড় থেকে শুরু করে সিলেট, ময়মনসিংহ, সোনারগাঁ, সাতগাঁও, বগুড়া, এই পুরোটাকে এদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিয়ে শাসন কার্য পরিচালনা করতেন। এবং এই তুর্কি শাসকরাই মূলত প্যাট্রোনাইজ করেন টু স্প্রেড ইসলাম, ইসলাম প্রচারে ব্যাপক প্যাট্রোনাইজ করেন, মাদ্রাসা মসজিদ নির্মাণ করেন। সুফি সাধকরা এই সময়ে বেশি আসে। আমাদের বাংলায় যে যত আউলিয়া কেরাম আছে তারা এই তুর্কি শাসন আমল থেকে বেশি আসা শুরু করে এই সময় থেকে। আচ্ছা বাট স্যার, এই সময় হ্যাঁ, ওনার যেহেতু পিছনে এমন কোনো ইয়ে ছিল না যে মানে উনি কোনো রাজা বাদশার বংশ থেকে আসে নাই, তো উনি খুব ছোট থেকে এত বড় ভাবে বড় হলো কিভাবে, মানে এত রাজ্য জয় করলো কিভাবে? মানে অ্যানশিয়েন্ট পিরিয়ডে মানুষের তো একটাই কাজ ছিল, সেটা হচ্ছে যুদ্ধ কৌশল শেখা। মানে তখন চাকরি মানে হচ্ছে সৈনিক হিসেবে চাকরি করা, আর কিছু সুপেরিয়র কাজ ছিল, তার জন্য আপনাকে অনেক পড়াশোনা জানতে হতো, রাজ পরিষদে চাকরি, আর না হলে কৃষি কাজ করতে হতো। যার কারণে ওনাকে এত মানুষ ব্যাকআপ দিল কিভাবে? যুদ্ধ যেহেতু করেছে, ওনার তো বেশ বড় একটা দলবল লেগেছে না? হ্যাঁ, সে দলবল গঠন করছে আগে, মানে নদিয়া দখল করার আগে সে দলবল আগে গঠন করে নিয়ে তারপরে আসছে। তো আমি যদি এখন যুদ্ধে আমি যদি কাউকে বললাম আসো যুদ্ধ করি, ওরকম ভাবে তো না, হবে উনি না। তো সোলজার হিসেবে জয়েন করলো, সোলজার হিসেবে জয়েন করে তারপরে তার বাহিনী গঠন করলো, সেনাপতি হলো, তারপরে নদিয়াতে আসছে। আচ্ছা ঠিক আছে। পলিটিক্স করছে আর কি সে প্রচুর। হ্যাঁ, পলিটিক্স করছে, মানে নেতা হয়েছে আগে, তারপরে সে আসছে। বাট প্রথমে তাকে কেউ দাম দেয়নি। হ্যাঁ হ্যাঁ, আমি এই জন্যই জিজ্ঞেস করেছি। এই সময় আমি আরেকটা ফাইল খুলি। এই সময় বাংলাটা দিল্লির কন্ট্রোলে ছিল। দিল্লিতে তখন আবার তুর্কি বুঝিনি বলে নিজামুদ্দিন আউলিয়ার যে এইটা ইতিহাসটা ওইখান থেকে শুরু। না, বললাম যে বাংলার পলিটিক্যাল কন্ট্রোলটা মূলত দিল্লির হাতে ছিল। মানে এই যে খিলজি সাহেব দখল করলেন বাংলাটাকে, বাট এটার সুপ্রিম পাওয়ার ছিল দিল্লির হাতে, কারণ দিল্লিতে অন্যান্য তুর্কি বংশরা তখন শাসন করে। কিন্তু আমাদের মুঘলদের কোনো অস্তিত্ব নেই। তখন ইলবারি একটা বংশ ছিল তুর্কির, তারা দিল্লিতে দখল করত। তার মানে আমি যদি সহজ করে বলি, বাংলার অংশে তুর্কিরা শাসন করত, সেটা হচ্ছে খলজি বংশ। আবার দিল্লির অংশেও তুর্কিরা শাসন করত, সেটা হচ্ছে ইলবারি বংশ। আপনারা ইলতুৎমিশের নাম শুনে থাকবেন, ইলতুৎমিশ তখন দিল্লির ক্ষমতায় ছিল আর কি। যখন আমাদের খিলজি বাংলা দখল করে তখন দিল্লিতে ইলতুৎমিশের, বাট আমরা সেই দিল্লির ইতিহাসটা পড়বো না। আমার জানার জন্য বাংলার সুপেরিয়র ক্ষমতা কিন্তু দিল্লির হাতে। আমি একটা ওয়ার্ড ফাইল লিখে নিচ্ছি। তো বখতিয়ার খিলজি সাহেবের বড় যে ক্রিটিসিজম আছে সেটা হচ্ছে এই তুর্কি শাসন আমলের সময়টাই বাংলা সাহিত্যে, মানে বাঙালি লিটারেচারে আবার অন্ধকার যুগ। কেন অন্ধকার যুগ? এটার ব্যাখ্যা হচ্ছে আপনারা যখন অ্যাডমিশনের সময় পড়ছেন যে এই সময় বাংলা সাহিত্যের কোনো নিদর্শন পাওয়া যায় না। নিদর্শন পাওয়া যায় না মানে এই সময় আসলে কোনো লিটারেচার এক্সারসাইজ হয় না। এখন কেন হঠাৎ করে যে আমাদের অ্যানশিয়েন্ট পিরিয়ড যেটা লিটারেচারে এত সমৃদ্ধ চর্যাপদ, সেইটা মেডিভেল পিরিয়ডের শুরুতে হঠাৎ করে কেন 100 বছর 150 বছর সাহিত্য চর্চা বন্ধ হয়ে গেল? বিকজ অফ মুসলিম রেইন, কারণ মুসলিম শাসকদের কারণে। বখতিয়ার খলজির বড় যেটা সমালোচনা, সে কিন্তু এসেই প্রথমে নালন্দা ইউনিভার্সিটিটা ধ্বংস করে দেয়। কারণ সে যেহেতু ইসলাম প্রচার করার জন্য ব্যাপকভাবে চাইতো, বৌদ্ধ ধর্মদেরকে বিতাড়িত করে বৌদ্ধ ধর্মটাকে সে সীমিত করে দিয়েছিল। আর জ্ঞান চর্চা যেহেতু বৌদ্ধ ধর্মের যেটা কেন্দ্র বিহারে হতো, সে বিহারগুলো তিনি ধ্বংস করে দেয়।
বখতিয়ার খিলজি বিহারগুলো ধ্বংস করে দেয়। যার কারণে এই সময় আমাদের যেমন চর্যাপদে কিন্তু মূলত যে কবিতাগুলো, এটা কিন্তু বৌদ্ধ ধর্মের এক ধরনের গীতি কবিতা, মানে রিলেটেড উইথ বুদ্ধিজম, স্রষ্টার গীতিমূলক, প্রকৃতির গীতিমূলক। তো যখন মুসলিম শাসকরা আসে তখন এই প্র্যাকটিসটা বন্ধ করে দেয়, ফলে এই সময়টাতে কোনো সাহিত্য চর্চা হয় না। এই জন্যই মেডিয়েভাল পিরিয়ডের যে যুগটা আছে 1200 থেকে 1350, এই 150 বছরকে বলা হয় অন্ধকার যুগ। বোঝা গেল কেন অন্ধকার যুগ? জি স্যার, বাংলার জন্য আর কি অন্ধকার। জি স্যার। বাংলা সাহিত্যে, লিটারেচারে এটা অন্ধকার যুগ। তাহলে আমি তুর্কি শাসনামলটা, আমরা মধ্যযুগের ফার্স্ট ফেজে আছি। ফার্স্ট ফেজে দুইটা ধাপ পড়বে, একটা তুর্কি শাসনামল এবং দ্বিতীয় ধাপটা ইন্ডিপেন্ডেন্ট সুলতানি রেইন। ইন্ডিপেন্ডেন্ট সুলতানি রেইন। তাহলে আমরা মধ্যযুগের ফার্স্ট ফেজ তুর্কি শাসনামল এখানে জানার চেষ্টা করলাম, কিভাবে বাংলায় মুসলিম শাসনামল প্রতিষ্ঠা হলো উইথ দ্য লিডারশিপ অফ বখতিয়ার খিলজি। তারপরে তার সাথে যারা ছিল শেরান খিলজি, আলীমর্দন খিলজি, ইউরস খিলজি, এবং তারাই এখানে ইসলাম প্রচার করার জন্য প্যাট্রোনাইজ করে, মাদ্রাসা, মসজিদ এগুলো নির্মাণ করে। খিলজি সাহেবের কিন্তু অনেক সাহস ছিল, সে নদিয়া দখল করে, বাংলা দখল করে, সে ইভেন তিব্বত পর্যন্ত দখল করার চিন্তা ভাবনা করেছিল। স্যার আপনারা জানেন 17 জন নিয়ে স্যার দখল করছিল স্যার। হ্যাঁ, 17 জন নিয়ে, খুবই অল্প সৈন্য নিয়ে এসে দখল করতে পেরেছিল। আচ্ছা, নদিয়া দখল করার এখানে আরো একটা ঘটনা মনে পড়ে গেল। মানে রাজা লক্ষণ সেন নদিয়াতে রাজধানী করার একটা কারণ ছিল। নদিয়াটা ঝাড়খণ্ড, বর্তমানে ভারতের যে ঝাড়খণ্ড অঞ্চল, এখানে জঙ্গলের পাশে একটা ছোট্ট নগর। রাজা লক্ষণ সেনের চিন্তা ভাবনা, কেউ যদি তাকে আক্রমণ করে তাহলে এই বন জঙ্গলের মধ্য দিয়ে নদিয়াতে কেউ আসতে পারবে না, কারণ অলরেডি অনেকে রাজা লক্ষণ সেনকে ভবিষ্যৎবাণী করেছিল যে একজন মুসলিম সেনা তৈরি হচ্ছে যিনি আপনাকে পরাজিত করতে চায়, আর কি আপনার সাথে যুদ্ধ করতে চায়। এই জন্য নদিয়া কথা চলে আসে। তো এটা হচ্ছে বখতিয়ার খিলজির কাহিনী। চলে গেলাম আসলে তুর্কি শাসনামল। আচ্ছা, তুর্কিদের কাছ থেকে আমি যেমন বললাম, দিল্লিতে কিন্তু তুর্কি অন্য বংশ শাসন ক্ষমতা করতো, ইলতুৎমিশ। তারা এরপরে যখন এই যে এই 3 জন মারা যায়, শিরান খিলজি, আলীমর্দন খিলজি, ইউস খিলজি, এদের কাছ থেকে ইলতুৎমিশের বংশ ক্ষমতা নিয়ে নেয়। আবার খিলজি বংশের লোকজন ক্ষমতায় চলে আসে। এগুলো থেকে আবার গিয়াসউদ্দিন তুগলক, এগুলো নাম হয়তো আপনাদের পরিচিত, বাট মনে রাখার দরকার নেই, বাস একটু শুনে রাখেন। তারপরে আবার গিয়াসউদ্দিন তুগলক ক্ষমতা নিয়ে নেয়, মানে দিল্লির লোকজন ক্ষমতা নিচ্ছে, আবার খিলজিরা নিচ্ছে, বাট মূল কন্ট্রোল দিল্লিতে। এটা আমাদের মধ্যযুগের প্রথম পর্বের খতে চলে যায়। এইখানে 200 বছরের কথা বলবো, যে 200 বছর বাংলা আর দিল্লির অধীনে নেই, বাংলা ইন্ডিপেন্ডেন্ট। মানে এখন আমরা যে অংশটা পড়বো এই অংশটায় বাংলা ইন্ডিপেন্ডেন্ট, এই জন্য এই পুরো অংশটার নামই ইন্ডিপেন্ডেন্ট সুলতানি রেইন, স্বাধীন সুলতানি আমল। বোঝা যাচ্ছে নাকি কঠিন হয়ে যাচ্ছে? আমাকে একটু থামিয়ে দিবেন কঠিন হলে। ইন্ডিপেন্ডেন্ট সুলতানি রেইন নাম, কারণ 200 বছরের জন্য বাংলা এখন দিল্লির অধীনে আর নেই। মানে এই 200 বছর বাংলায় যারা শাসন করবে তারা দিল্লিকে ডন কেয়ার করে, ট্রাম্প কার্ড দেখিয়ে নিজেদের মতো শাসন করেছে। এখন আমরা দেখি তাহলে এই স্বাধীন সুলতানি যুগের সূত্রপাত কিভাবে। সোনারগাঁয়ে তখন কন্ট্রোল ছিল বাহারাম খার কন্ট্রোলে ছিল। বাহারাম খান মারা গেলে বাহারাম খার একজন ভিত্ত, উনিতে আসলে যেখানে অস্ত্রাগার ছিল সেটা কেয়ারটেকার ছিল, তার নাম ছিল ফকরা। অস্ত্রাগারের বা যেখানে আর্মস থাকতো সেইটার কেয়ারটেকার ছিল ফকরা। সেই ফকরাই একদিন নিজেকে সোনারগাঁর অধিপতি হিসেবে দাবি করে, কারণ ওই যে বাহারাম খান মারা গেছে যার কন্ট্রোলে ছিল, অধিপতি দাবি করে ইন্ডিপেন্ডেন্সি ঘোষণা করে এবং নিজেকে নাম পাল্টে দেন ফখরুদ্দিন মুবারক শাহ। আমরা মধ্যযুগে এই ইতিহাসটাই বেশি পড়বো যে ক্ষমতায় গেলে নিজের নাম পাল্টে দিচ্ছে, ইভেন মুঘল সম্রাটরাও। ফখরুদ্দিন মুবারক শাহর হাত দিয়ে মূলত আমাদের স্বাধীন সুলতানি যুগের সূত্রপাত। সোনারগাঁর তিনি স্বাধীনতা ঘোষণা করে দিলেন যে না, সোনারগাঁ এখন থেকে আর আমরা দিল্লির কন্ট্রোলে নেই, তার যুদ্ধ করা লাগে, যা করা লাগে আমরা করবো।
এখন লখনৌতে চলে যাই। লখনৌতে আলী মুবারক শাহ নামে একজন ব্যক্তি ছিল, তিনি ক্ষমতা দখল করে তার নাম পাল্টে দেন। এই যে লেখা আছে আলাউদ্দিন আলী শাহ। তিনি লখনৌ স্বাধীনতা ঘোষণা করেন যে না, লখনৌ তাহলে আজ থেকে আর দিল্লির অধীনে যাবে না। তো বাংলায় মূলত এদের হাত দিয়ে স্বাধীন সুলতানি শাসন আমল শুরু হয়, মূলত ফখরুদ্দিন মুবারক শাহর প্যাট্রোনাইজিং। এই স্বাধীন সুলতানি শাসন আমলে আমরা 4টা বংশ পাই। 4টা বংশ। একটা ইলিয়াস শাহী বংশ, একটা রাজা গণেশের শাসন আমল, রাজা গণেশ, ডাইনেস্টি অফ কিং গণেশ। হাবশি শাসন আমল, আবিসিনিয়ার লোকজনকে হাবসি বলা হতো। আবিসিনিয়া মানে বর্তমানে ইথিওপিয়া, তার মানে ইথিওপিয়া থেকেও লোকজন ভারতবর্ষে আসছে শাসন করার জন্য। এবং আর একটা হচ্ছে হোসেন শাহী ডাইনেস্টি। আমি আবারও বলি, ইন্ডিপেন্ডেন্ট সুলতানি রেইন যেটা শুরু হলো ফখরুদ্দিন মুবারক শাহর হাত দিয়ে এবং সোনারগাঁ থেকে, আমাদের সেই স্বাধীন সোনারগাঁ। সোনারগাঁ থেকে যে স্বাধীন সুলতানি শাসন আমল শুরু হলো 200 বছরের জন্য। এই 200 বছরে আমরা 4টা বংশকে পড়ব ধারাবাহিকভাবে। 4টা বংশ। প্রথম বংশের নাম কি? ইলিয়াস শাহী ডাইনেস্টি। ইলিয়াস শাহী ডাইনেস্টি। এবং ইলিয়াস শাহী ডাইনেস্টি প্রতিষ্ঠা করেন আলাউদ্দিন আলী শাহ লখনৌতে। আলাউদ্দিন আলী শাহ। আমরা বিস্তারিত ইতিহাস পড়বো না, শুধু জানবো। তারপরে ক্ষমতায় আসে হাজী ইলিয়াস, ক্ষমতায় গিয়ে নাম দেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। তারপরে ক্ষমতায় আসে সিকান্দার শাহ, রাজ্য অভিষেকে গিয়ে নিজের নাম পাল্টে ফেলেন গিয়াসউদ্দিন আজম শাহ। এইটার নাম আপনারা শুনেছেন। একজন আরেকজনের পুত্র? হ্যাঁ, পুত্র। নাকি নরমালি যুদ্ধ? না, পুত্র। এরা বংশীয় লোকজন। স্যার মানে ফখরা যে ছিল উনার নামটা কি বলছিলেন স্যার, যে নাম বদলায় রাখছিলেন? ফখরুদ্দিন মুবারক শাহ। ফখরুদ্দিন মুবারক শাহ। আচ্ছা, ও বলছে যে স্যার যুদ্ধ করে আসতো কিনা। যুদ্ধ হতো এই বংশের সাথে বংশে, যেমন ইলিয়াস শাহীর সাথে রাজা গণেশ বংশের যুদ্ধ হয়, আবার গণেশের সাথে হুসেন শাহী বংশের যুদ্ধ হয়। বাট এই বংশের মধ্যে যারা ছিল তারা একজন আরেকজনের কাছ থেকে ক্ষমতা পেত। আচ্ছা, এখানে এসে আমি একটু থেমে গেছি যে গিয়াসউদ্দিন আজম শাহ, ইনি ইলিয়াস শাহী বংশের একজন বিখ্যাত রাজা ছিলেন এবং খুবই লিটারেচারকে প্যাট্রোনাইজ করতো, খুবই ধার্মিক ছিলেন এবং স্কলার ছিলেন। এবং এর সাথেই আপনাদের মনে আছে কিনা, কোন রাজার সাথে পারস্যের কবি হাফিজের পত্র যোগাযোগ হতো? এই সেই গিয়াসউদ্দিন আজম শাহ। মানে তিনি পারস্যের কবি হাফিজের সাথে চিঠিতে যোগাযোগ করতেন, চিঠি চালাচালি করতেন। তার মানে একজন কবির সাথে চিঠি যোগাযোগ মানে তিনি আসলে সাহিত্য প্রেমিক, লিটারেচারকে প্যাট্রোনাইজ করতেন। আমি একটু একটু করে ব্যাকে গিয়ে তারপর আবার সামনে আগাবো। তাহলে আমরা এখানে জানতে চাচ্ছি যে ইন্ডিপেন্ডেন্ট সুলতানি রেইন যে 200 বছর শুরু হয়, এটা মূলত শুরু হয় সোনারগাঁ থেকে ফখরুদ্দিন মুবারক শাহর হাত দিয়ে। এবং প্রথম যে বংশটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ইলিয়াস শাহী ডাইনেস্টি। এবং এই ডাইনেস্টিতে গিয়ে আমরা বললাম যে গিয়াসউদ্দিন আজম শাহ, যার সাথে পারস্যের কবি হাফিজের পত্র যোগাযোগ ছিল। আচ্ছা, মেডিয়েভাল পিরিয়ডে কিন্তু আমাদের লিটারেচারে অন্ধকার যুগের পরে বাংলা সাহিত্যের আবার অনেক ইমপ্রুভমেন্ট হয়, মঙ্গল কাব্য রচিত হয়, তাই না? মধ্যযুগের নিদর্শন কি বাংলা সাহিত্যের? মঙ্গল কাব্য। আর কি? মনসা মঙ্গল। হ্যাঁ, এই যে মনসা মঙ্গল, অন্নদা মঙ্গল, ধর্মমঙ্গল। আপনারা এই যে বেহুলা লক্ষিন্দরের যে সিনেমা দেখেছেন, যে কাহিনী দেখেন, এটা কিন্তু একটা উপন্যাস। আসলে এটার বাস্তব ভিত্তি আছে কিনা এটা আসলে বলা কঠিন, বাট এটা নিয়ে আমরা প্রতিটা জায়গায় মিথ আছে আমাদের। যেমন বগুড়া মস্তানগড়ে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর আছে, কোনো এক জায়গায় ওদের কূপ আছে, কোন এক জায়গায় ওদের ফার্স্ট দেখা হয় সেই আছে। মানে লিটারেচার মানুষের মনে এতটাই গেঁথে গিয়েছে যে সেটা আমাদের জীবন্ত চরিত্র। মনসা মঙ্গল কাব্য, সাপের দেবী মনসাকে কেন্দ্র করে। ইভেন আপনারা এখনো চিন্তা করেন যে আসলে মনসা কোন মানে জীবন্ত ব্যক্তি, এটা কিন্তু আসলে একটা লিটারেচারের চরিত্র। তারপর আরো একটা মনে হয় আপনারা পড়ছেন, আমি লাইন বললে আপনাদের মনে পড়ে কিনা দেখেন তো।
দেবী অন্নপূর্ণার কাহিনী পড়ছেন না আপনারা? একটা কবিতা মনে হয় পড়ছে। এটা কবিতা ছিল। হ্যাঁ হ্যাঁ, কবিতার আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। জি স্যার। এটাই। হ্যাঁ হ্যাঁ, এইটার কাহিনী জানেন আপনারা? কাহিনী না, আমাদের শুধু কবিতাই ছিল, অতটুকু জানি আমি। ও আচ্ছা, তাহলে কি আমি কাহিনীটা বলে দেবো? হ্যাঁ জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে অন্নদা মঙ্গল কাব্যগ্রন্থের একটা কাহিনী। অন্নদা মঙ্গল, অন্ন মানে ভাত আর কি। হিন্দু ধর্মে আর কি অন্নেরও দেবী আছে, দেবী অন্নপূর্ণা। তো দেবী অন্নপূর্ণা একদিন খেওয়া পার হবেন। এটা কিন্তু সাহিত্য, আপনি আসলে সবকিছু রেশনালি চিন্তা করা যাবে না। দেবী খেওয়া পার হবেন, তো খেওয়া ঘাটে এসে দেখেন যে ঈশ্বরী পাটনি নৌকা নিয়ে বসে আছে। ঈশ্বরী পাটনি নৌকা নিয়ে বসে আছে। তখন দেবী মানে তো আসলে অনেক সুন্দর, অর্নামেন্ট সোনা দিয়ে তার শরীর মোড়ানো। তো এরকম দেবী ঘাটে এসে খেওয়া পার হবেন। তো আমাদের মধ্যযুগে এরকম একটা নারী একা যাচ্ছে, সাথে তার স্বামী অথবা ভাই অথবা বাবা কেউ নেই, এটা তো আসলে ইললজিক্যাল। তখন ঈশ্বরী পাটনি তো জিজ্ঞেস করছে যে এরকম আপনার সাথে কেউ নাই, তাহলে আপনার বাসা কোথায়, আপনার স্বামীর নাম কি? তো আমাদের এখনো তো আমাদের দাদিরা বা নানিরা কিন্তু হাজবেন্ডের নাম বলতো না। তো দেবী অন্নপূর্ণা অনেক রিকোয়েস্ট করছে, আসলে আমার হাজবেন্ড আছে কিন্তু আমি খুবই বিপদের মধ্যে আছি, আমাকে নদীটা পার করে দেন। তো বলছে যে আপনার হাজবেন্ড কে, তাহলে নাম বলেন, চিনি কিনা। সরি, তখনও একটা শ্লোক বলছে, অতি বড় বিদ্ধপতি সিদ্ধিতে নিপুণ, কোন গুণ নাই তার কপালে আগুন। কুকথায় পঞ্চমুখ কণ্ঠে ভরা বিষ, কেবল আমারই সাথে দ্বন্দ্ব অহর্নিশ। বুঝতে পারলেন কিছু? না স্যার। এটা কি শিব ছিল? হ্যাঁ, স্যার, শিব ছিল, আপনি তো ভালো জানেন। জাস্ট অর্থগুলো বুঝছি স্যার। অহর্নিশ মানে হচ্ছে সারা বেলা, তারপর হচ্ছে দ্বন্দ্ব মানে ঝগড়া, আর এই কি শিবের বলছেন স্যার? উত্তর দিল কে? তৈবা নাকি? না স্যার, আমার নাম সুজান। ও সরি, আমি না। হ্যাঁ, এটা শিব ছিল। দেবী অন্নপূর্ণা এই শ্লোক দ্বারা বুঝিয়েছেন যে এটা শিব। তারপরে খেওয়া পার করে দিলেন। খেওয়া পার করে এখন দেবীর কাছে তো টাকা পয়সা নেই, মানে এমন চরিত্র যে দেবীর কাছে আসলে টাকা পয়সা নেই। তখন দেবী তো টাকা দিতে হবে। তখন দেবী বলছে যে আসলে আমি তোমাকে টাকা পয়সা দিতে পারবো না, আমি তোমাকে বর দিতে পারবো, মানে আশীর্বাদ দিতে পারবো। তুমি কি আশীর্বাদ চাও? তখন ঈশ্বরী পাটনি বলছিল যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, দ্যাট রিপ্রেজেন্টস দ্য সলভেন্সি অফ হিজ ফিউচার জেনারেশন। দুধে ভাতে থাকা মানে তার পরবর্তী প্রজন্ম যেন সচ্ছলতায় থাকতে পারে। তো ঈশ্বরী পাটনি কত আগে আমাদের জন্য সলভেন্সি কামনা করে গেছেন। এটাই হচ্ছে অন্নদা মঙ্গল কাব্যগ্রন্থের কাহিনী, যে কেন আমার সন্তান যেন দুধে ভাতে থাকে, দুধে ভাতে চলে আসে। ইন্টারেস্টিং। স্যার এটা স্যার পাটুনি বলছিল। হ্যাঁ, ঈশ্বরী পাটনি বলছে যে, হ্যাঁ পাটনি বলছে, মানে দোয়া যায়। বুঝিনি। পাটনি স্যার মানুষ ছিল নাকি উনিও দেবী ছিল? না, মানুষ। পাটনি তো মানুষ ছিল, কিন্তু উনি তো ওনার সন্তান বুঝাইছে, আমাদের তো তার বুঝাই নাই। না, আমার সন্তান বলতে ওনার সন্তান না, আসলে তার ফুল জেনারেশন। এটা যারা সাহিত্য সমালোচক, যারা বিশ্লেষক, তারা ব্যাখ্যা করে বলছে যে তার যে প্রজন্ম যেন থাকতে পারে সচ্ছলতায়, সেটা বুঝিয়েছে। এটা একটা গল্প। আমি যখন পড়েছি স্যার, আমি মনে করেছি যে ওনার সন্তান বোঝানো হয়েছে। ওনার সন্তান আসলে আমরা সবাই, মানে সিগনিফিকেন্টলি। আচ্ছা, আমরা একটু পড়াই যাই, সাহিত্যের গল্প করলে অনেক গল্প হয়ে যাবে। আমরা ছিলাম স্বাধীন সুলতানি শাসন আমলের 200 বছরের প্রথম বংশ, ইলিয়াস শাহী বংশ। তার মধ্যে শেষের একজন রাজাকে পেলাম, যিনি আসলে লিটারেচার প্র্যাকটিস করতেন এবং ভালো মানের স্কলার ছিলেন, গিয়াসউদ্দিন আজম শাহ। ওনার মাজারও আছে, গিয়াসউদ্দিন আজম শাহ। এখন আমরা দ্বিতীয় বংশে চলে যাব, রাজা গণেশের বংশ। রাজা গণেশ খুবই ক্রুয়েল ছিল, মুসলমানদের ধরে ধরে মেরে ফেলতো আর কি, অল্প সময়ের জন্য ক্ষমতা নেয়। রাজা গণেশের ক্ষমতা নেওয়ার কাহিনী একটু বলি। আর এই রাজা বাচ্চাদের ক্ষমতা কিন্তু তাদের চাকর
তাদের দেহরক্ষী এরাই নিয়েছে, এরাই পরবর্তীতে রাজা হয়ে গেছে। এই যে গিয়াসউদ্দিন আজম শাহ, আমি একটু গল্পের আকারেই বলি, গিয়াসউদ্দিন আজম শাহ ছেলে ছিল সাইফুদ্দিন হামজা। তো সাইফুদ্দিন হামজা যুদ্ধ কৌশলে এত ভালো ছিল না, ফলে তাদের বাসার যে চাকর ছিল সে তাদের কাছ থেকে ক্ষমতা দখল করে নিয়ে, এবং সেই সার্ভেন্টটাকে ক্ষমতা খুন করে রাজা গণেশ তখন ক্ষমতা নিয়ে নেয়। তাদের চাকরটা বেশি শাসন করতে পারেনি, মূলত রাজা গণেশ ক্ষমতাটা দখল করে নিয়ে নেয়। রাজা গণেশ তার শাসন আমল শুরু হয়। রাজা গণেশ মুসলিমদের প্রতি খুবই ক্রুয়েল ছিল। তখন যারা ধর্ম প্রচার করতে আসতো যে মুসলিমগুলো, তারা একত্র হওয়া শুরু করলো যে রাজা গণেশের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ ঘোষণা করা যায়। এবং আলাউদ্দিন হোসেন শাহ নামে একজন ব্যক্তি আরো আগে আসলেন। উনি মূলত হুসেন শাহী ডাইনাস্টি, লাস্টে যে বংশটা পাই সেই বংশের হোসেন শাহী ডাইনাস্টির আলাউদ্দিন হোসেন শাহ। উনি সহ আরো মুসলিম সাধকরা সবাই মিলে রাজা গণেশকে পরাজিত করে ফেলে আর কি। রাজা গণেশকে পরাজিত করলে এখানে আরো একটা মজার কাহিনী আছে, ইতিহাসের কাহিনী। রাজা গণেশকে প্রাণ ভিক্ষা দেওয়া হয় একটা কন্ডিশন দিয়ে। তার একটা ছেলে ছিল, নাম হচ্ছে যদু। এই যদুকে সে আসলে মুসলমান বানাবে, কনভার্ট করবে মুসলিমে, তার বিনিময়ে তাকে আসলে প্রাণ ভিক্ষা দেওয়া হয়। এবং এইভাবেই রাজা গণেশের অল্প দিনের শাসন আমল শেষ হয়ে যায়। তার ছেলেকে করতে হবে, এটা এটা কন্ডিশন। স্যার আমি যতটুকু জানি স্যার, যদু তো স্যার মানে স্যার নিজ ইচ্ছায় স্যার, স্বেচ্ছায় স্যার সে ইসলাম ধর্ম গ্রহণ করছিল, যার কারণে তার বাবা তাকে ক্ষমতা দিতে চাইছিল বা কিছু। হিস্টোরিয়ানরা বলে যে না, এটা তার প্রাণের বিনিময়ে মুক্তিপণ স্বরূপ তার ছেলেকে মুসলিম করে। তো ইন্ডিপেন্ডেন্ট সুলতানি যে ডাইনাস্টি ছিল, রেইন ছিল, তার মধ্যে আমরা প্রথম পেলাম ইলিয়াস শাহী ডাইনাস্টি। সেখান থেকে ক্ষমতা চলে গেল রাজা গণেশের হাতে। তারপরে শেষ বংশটা হুসেন শাহী ডাইনাস্টি। কিন্তু মাঝখানে খুবই অল্প দিনের জন্য আমরা একটা বংশ পাই, সেটা হচ্ছে হাবশি শাসন। হাবশি যারা মূলত আবিসিনিয়ান বা ইথিওপিয়ান। এই সময় বাংলা খুবই কেওসপূর্ণ, কনফ্লিক্ট পূর্ণ ছিল, যার কারণে হাবশি শাসক যে 4 জন ছিল, 4 জনের মধ্যে 3জনকেই মেরে ফেলা হয়, আতাতায়ীর হাতে মারা যায়। এবং এই কেওসপূর্ণ বাংলাকে, এই কনফ্লিক্ট পূর্ণ বাংলাকে একটা পিসফুল পজিশনে নিয়ে যান আলাউদ্দিন হোসেন শাহ, ভেরি ফেমাস কিং, and he is the first king during this reign who made a harmonious relationship between Hindu and Muslim. এবং এই আলাউদ্দিন হোসেন শাহ খুবই সফলভাবে হিন্দু মুসলমানের মধ্যে একটা ব্যাপক সম্প্রীতি এস্টাবলিশ করে ফেলেন, মানে দ্বন্দ্বটা মিটিয়ে ফেলেন। হাফসি শাসনের সময় যত দ্বন্দ্ব ছিল, এবং হিন্দু মুসলমানের মধ্যে খুবই একটা পারস্পরিক ভাই ভাই একটা সম্পর্ক তৈরি হয়ে যায় এই শাসন আমলের সময়। এটা হচ্ছে হুসেন শাহী ডাইনাস্টি। এবং হুসেন শাহীর পুত্র ছিলেন নুসরাত শাহ, মানে আলাউদ্দিন হোসেন শাহ ছিলেন নুসরাত শাহ। নুসরাত শাহর নামটা এই জন্য গুরুত্বপূর্ণ, গৌড়ে যে বড় সোনা মসজিদ এবং 12 দুয়ারা মসজিদ, এই দুইটা মূলত এই সময় তৈরি, নুসরাত শাহর হাত দিয়ে তৈরি। 12 দুয়ারা মসজিদ এবং বড় সোনা মসজিদ, ভারতের গৌড়ে, এটা গৌড় জনপদ না, গৌড় ভারতের গৌড়। তাহলে আমি এটা আবার একটু র্যাপ করি। ইন্ডিপেন্ডেন্ট সুলতানি রেইনটা শুরু হয় ফখরুদ্দিন মোবারক শাহর হাত দিয়ে সোনারগাঁতে, এবং এই 200 বছর বাংলা ইন্ডিপেন্ডেন্ট। এখানে কিন্তু আমরা দিল্লির কোনো গল্প বলিনি, এরা স্বাধীনভাবে রাজত্ব করছে, দিল্লিকে আসতেই দেয়নি। তো এখানে আমরা 4টা বংশ পেলাম, একটা ইলিয়াস শাহী ডাইনাস্টি, দ্বিতীয়টা রাজা গণেশের শাসনামল, তৃতীয়টা হাফসি শাসনামল, এবং হোসেন শাহী ডাইনাস্টি। কোনো কোশ্চেন আছে এখানে? স্যার এতগুলি মনে থাকবে না স্যার। আপনি শুধু গল্প মনে রাখবেন যে ইন্ডিপেন্ডেন্ট সুলতানি রেইন নামে একটা শাসন ছিল, সেটা মূলত শুরু হয় ফখরুদ্দিন মোবারক শাহর হাত দিয়ে সোনারগাঁতে, এবং এখানে 4টা বংশ, ইলিয়াস শাহী বংশ, রাজা গণেশের বংশ। ভিতরের নামগুলো আমি শুধু আপনাদের গল্প আকারে বলেছি, কারো যদি বেশি আগ্রহ হয় সে পড়ে নিতে পারে। হাফসি শাসনামল, তারপরে হোসেন শাহী ডাইনাস্টি। স্যার বাহরাম খান উনি কে ছিলেন, মানে উনার সার্ভেন্ট ছিলেন ফখরুদ্দিন? হ্যাঁ, সার্ভেন্ট না, উনি আসলে অস্ত্রাগারের কেয়ারটেকার ছিলেন। উনি তুর্কি শাসক ছিলেন, উনি দিল্লির কন্ট্রোলে। তখন তো বাংলা এই যে ফার্স্ট ফেজে চলে যাই, আমরা এতে চলে যাই, উনি তুর্কি ছিলেন।
বাহরাম খান। তাহলে আমি ফার্স্ট ফেজের এ এবং বিটা র্যাপ করি, দেখেন তো আপনাদের মনে হয় কিনা। ইন মেডিয়েভাল পিরিয়ডের ফার্স্ট ফেজটা হচ্ছে দুইটা ভাগে বিভক্ত, একটা তুর্কি রেইন আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সুলতানি রেইন। তুর্কি শাসন আমলটা মূলত বখতিয়ার খিলজির হাত দিয়ে শুরু হয় এবং ইন্ডিপেন্ডেন্ট সুলতানি রেইনটা ফখরুদ্দিন মুবারক শাহর হাত দিয়ে। এবং ইন্ডিপেন্ডেন্ট সুলতানি রেইনে আমরা 4টা বংশ পেয়ে থাকি। এইটুকুতে কোনো কনফিউশন আছে কিনা? নো স্যার। না স্যার। আচ্ছা, তাহলে আমাদের মেডিয়েভাল পিরিয়ডের ইন্ডিপেন্ডেন্ট সুলতানি রেইনের লাস্ট বংশটার নাম কি? হুসেন শাহ ডাইনেস্টি। হোসেন শাহী স্যার ডাইনেস্টি। হোসেন শাহী ডাইনেস্টি। আলাউদ্দিন হোসেন শাহ দ্বারা প্রতিষ্ঠিত। তার ছেলের নাম কি? নুসরাত শাহ। মানে নামগুলো এই জন্যই বলা হচ্ছে আমরা এখন পরের নুসরাত শাহ একটার সাথে একটার কানেকশন আছে। এই নুসরাত শাহকে পরাজিত করে ক্ষমতা দখল করে নেয় শের শাহ। শুরু হয়ে যায় মধ্যযুগের দ্বিতীয় পর্ব এবং ইনি একজন আফগান। মধ্যযুগের দ্বিতীয় পর্বটা হচ্ছে আফগান অ্যান্ড বারোভিয়া। আমি আবার লিঙ্ক করে দিচ্ছি। আমাদের ইন্ডিপেন্ডেন্ট সুলতানি রেইনের শেষ যে বংশটা হোসেন শাহী বংশ, তার একজন রাজা ছিলেন নুসরাত শাহ। নুসরাত শাহকে পরাজিত করে ক্ষমতা দখল করে নিল শের শাহ। ফলে আমাদের কিন্তু ফার্স্ট ফেজ, মেডিয়েভাল পিরিয়ডের ফার্স্ট ফেজ শেষ। আমরা এখন আফগানদের আন্ডারে চলে গেলাম। আফগান বোঝা গেল কিভাবে তুর্কি শাসন আমল, ইন্ডিপেন্ডেন্ট সুলতানি রেইন, এখন আমরা আফগানদের অধীনে। স্যার এই যুগগুলা কি ভাগ করা হয় বংশের স্তরে? বংশদের স্তরে এবং ইতিহাস পাঠের সুবিধার্থে। তুর্কি শাসন আমল কি তুর্কিদের কি মানে পরাজিত করে আফগান ডাইনেস্টিটা শুরু হয়? হ্যাঁ, আফগান ডাইনেস্টি। থ্যাংক ইউ স্যার। আফগানদের দুইটা ভাগ। আকবর, সরি, হ্যাঁ বলেন। তুর্কিকে পরাজিত করলো কিভাবে স্যার, এটা যদি বলতেন। এই যে বললাম যে নুসরাত শাহকে পরাজিত করে, নুসরাত শাহকে যুদ্ধে পরাজিত করে ক্ষমতা দখল করে পানিপথের যুদ্ধে। পানিপথের প্রথম যুদ্ধ না স্যার? হ্যাঁ, পানিপথের প্রথম যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধ পরাজিত করে ক্ষমতা দখল করে নিলেন আফগানরা। বাংলা এখন আফগানদের কন্ট্রোলে। পানিপথে কি নদিয়ার যে যুদ্ধটা ওইটা? কিন্তু পানিপথের তো অনেকগুলো যুদ্ধ হয়। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়, তৃতীয় যুদ্ধে আবার আফগানদের কাছ থেকে ক্ষমতা চলে যায়। এখন ক্ষমতাটা আসলে আফগানদের হাতে। আফগানদের দুইটা বংশ, একটা সুর আফগান, একটা কররানি আফগান। আফগানদের কয়টা বংশ? দুইটা স্যার। দুইটা ভাগ আর কি, একটা সুর, একটা কররানি। বলছি না আসলে আমাদের মেডিয়েভাল পিরিয়ডটা খুবই ঝামেলাপূর্ণ। এখন সুর আফগানের মূল নেতা এবং পুরো আফগানদের মূল যে নেতা ছিল তার নাম হচ্ছে শের শাহ। শের শাহকে নিয়ে অনেক কাহিনী আছে। শের শাহ ছোটবেলা থেকেই ব্যাপক সাহসী ছিল। তার আসলে নাম শের শাহ ছিল না, অন্য একটা নাম ছিল। দুইটা যুক্তি। একটা যুক্তিতে বলে উনি যখন আসলে দিল্লি, কনৌজ সবকিছু দখল করে নেয়, তখন শের মানে তো বাঘ, এটা আমরা জানি, তখন সে নিজেকে উপাধি দেয় শের শাহ হিসাবে। আর একটাতে বলে না, উনি যখন ইয়াং সোলজার ছিল, উনি তখন দিল্লির অধীনে সোলজার ছিল আর কি, তখন রাজার সাথে একবার বাঘ শিকারে যায়। শিকারে গিয়ে বাঘ তাকে থাবা দেয়। থাবা দেওয়ার পরেও তিনি আসলে বেঁচে থাকেন। তারপরে রাজা তাকে আসলে শের উপাধি দেয়। এই হচ্ছে আমাদের শের শাহ। ওনার নাম কিন্তু প্রকৃত নাম শের শাহ না, বাট আমরা ইতিহাসটাকে শের শাহ হিসেবে জানি। শের শাহর মূলত উত্থান হচ্ছে জৈনপুর। জৈনপুরের প্রথমে ক্ষমতা দখল করেন। ক্ষমতা দখল করে তারপরে এই যে আমাদের নুসরাত শাহ পরাজিত করলেন। শের শাহ আরো কি কি পরাজিত করলেন তখন কিন্তু অলরেডি, তখন আবার দিল্লিতে কিন্তু মুঘলরা। এখন আবার একটু দিল্লির কথা বলে নেই। এখন কিন্তু দিল্লিতে আবার মুঘলরা আছে, এই জন্যই বলে নিলাম, কারণ মুঘলদের সাথে এখন শের শাহ যুদ্ধ বাঁধবে। আমি আবার একটু বলি,
নুসরাত শাহকে পরাজিত করে বাংলায় ক্ষমতা দখল করে নিলেন শের শাহ। শুরু হয়ে গেল আফগান ডাইনেস্টি, আফগানদের শাসন আমল শুরু হলো বাংলাতে। এবং আমি শের শাহর গল্প বলতেছিলাম যে শের শাহ জৈনপুরে প্রথম ক্ষমতা দখল করে, সেখান থেকে বাংলাকে নিয়ন্ত্রণ করে ফেলে। শের শাহ বক্সার এবং কনৌজের যুদ্ধে দিল্লি পর্যন্ত কন্ট্রোল করে ফেলে। এখন এগুলো সবকিছু শের শাহর আন্ডারে। এখন দিল্লি যখন কন্ট্রোল করে ফেলছে, দিল্লিতে মুঘল সম্রাট ছিল, তারা শের শাহর সাথে যুদ্ধ বেঁধে যায়। বাবর অনেক চেষ্টা করে শের শাহর কাছ থেকে ক্ষমতা নিতে পারে নাই, হুমায়ুন চেষ্টা করে নিতে পারে নাই, হুমায়ুন অনেক চেষ্টা করে গৌড়টা দখল করে ফেলে। ফাইনালি গৌড়টা দখল করে হুমায়ুন গৌড়ে এসে গৌড়ের সৌন্দর্য দেখে গৌড়কে একটা উপাধি দিয়ে দেয়, জান্নাতাবাদ। জান্নাতাবাদ মানে ল্যান্ড অফ হ্যাভেন, মানে একটা জান্নাতের মতো জায়গা। পরবর্তীতে শের শাহ পরবর্তীতে আরো যারা ক্ষমতায় ছিল, ইসলাম শাহ, ফিরোজ শাহ খুবই দক্ষতার সাথে ক্ষমতায় ছিল। তাহলে মুঘল সম্রাট বাবর চলে গেল, শের শাহকে পরাজিত করতে পারলো না, মানে আফগানের সুর আফগানদের। হুমায়ুন গেল, পরাজিত করতে পারলো না। আকবর, মুঘল সম্রাট আকবর চলে আসলো। পানিপথের তৃতীয় যুদ্ধ, আপনারা কলেজে রক্তাক্ত বন্ধুর উপন্যাস পড়ছেন? আবার একটু সাহিত্য নিয়ে যাই। না স্যার, আমাদের এটা ছিল না স্যার। ও আপনাদের ছিল না? আমাদের সময় ছিল পাইছিলাম তো। এখানে যারা পেয়েছেন আর কি, তাদের জন্য একটা লাইন মনে পড়ে কিনা, জোহরা বেগম বলতেছে আর কি, এখানে তোমার আমার মাঝে আমার বাবার কবর ঘুমিয়ে আছে, তোমার আমার মিলন অসম্ভব। ইব্রাহিম কার্দিকে বললেন। যারা পড়েছেন তাদের মনে করার কথা। জোহরা বেগম এবং ইব্রাহিম কার্দির যে যুদ্ধময় একটা প্রেম কাহিনী উপন্যাস রক্তাক্ত বন্ধর, পানিপথের তৃতীয় যুদ্ধ, এটা এই মুঘলদের এবং আফগানদের কাহিনী, যেখানে জোহরা বেগমও যুদ্ধে লিপ্ত হয় এবং বলে যে না, তোমার সাথে আমার প্রণয় থাকলেও তোমার আমার মিলন অসম্ভব, কারণ তোমার আমার মাঝে বাবার কবর ভূমি আছে। ইতিহাস নির্ভর একটা উপন্যাস, খুবই চমৎকার। যারা একটু লিটারেচার পছন্দ করেন, পড়তে খুব ভালো লাগে। তো পানিপথের তৃতীয় যুদ্ধে আকবর এই সুর আফগানদের পরাজিত করে ক্ষমতা দখল করে ফেলে। তাহলে আফগানদের যে দুইটা বংশ ছিল, একটা অংশ কিন্তু শেষ, সুর আফগান, আকবর তাদের কন্ট্রোল করে ফেলল। এখন তারপরে বলছে আফগানদের আরো একটা ধারা ছিল বা আরো একটা বংশ ছিল, সেটা হচ্ছে কররানি আফগান। এইখানে যারা সিগনিফিকেন্ট শাসক ছিল তারা হচ্ছে তাজ খান কররানি, সোলাইমান কররানি, মুনিম খান কররানি, দৌদ খান কররানি, এরা সিগনিফিকেন্ট ছিল। এদেরকেও আসলে ধীরে ধীরে এদের কাছ থেকে ক্ষমতা নিয়ে নেয়। তো আফগান বংশ কিন্তু শেষ, আকবর এসে এদেরকে আসলে কন্ট্রোল করে ফেলে। স্যার, আমরা পড়ার সময় কি জাস্ট এই নামগুলো এভাবে মনে রাখবো, যে এখানে যেমন শর্টকাটে লেখা আছে কোরআনী আফগান, এতটুকু মনে রাখলেই হবে? আর যদি আমার শুধু গল্পগুলো মনে রাখলেই হবে? এখান থেকে শুধু আরো আপনাদের অনেক ভয়, এই জন্য বলে দিই, এখান থেকে শুধু কুইজের কোশ্চেন হবে। এখান থেকে মিডে বড় কোশ্চেনের কিছুই না, এখানে শুধু কুইজের কোশ্চেন, কারণ এগুলো কুইজে পড়ার মতো ইনফরমেশন। আমাদের অরিজিনাল ডিসকাশন আমি বলেছি যে শুরু হবে ব্রিটিশ পিরিয়ড থেকে, বাট বিফোর গোয়িং টু ব্রিটিশ পিরিয়ড আই ওয়ান্ট টু ইন্ট্রোডিউস উইথ ইউ দ্য অ্যানশিয়েন্ট এন্ড মেডিয়েভাল পিরিয়ড। এটা আমি একটু ইচ্ছা করেই পড়াই যেন আপনারা পরিচিত হন, যে ব্রিটিশ পিরিয়ডে যাওয়ার আগে আমরা প্রাচীন যুগ এবং মধ্যযুগটা একটু জেনে আসি, না হলে আমাদের ফাউন্ডেশন থাকবে না। কারণ আপনারা অনেক ছোটবেলায় পড়ে আসেছেন, ইন্টারেস্ট নাই, আমি একটু ইচ্ছা করেই পড়াই। স্যার, এই বাবর তো স্যার চেঙ্গিস খান আর তৈমুরলং এর বংশধর। হ্যাঁ, ওদের বংশধর। পরে মুসলিম হয়েছে কেমনে স্যার? এগুলো আলাদা ইতিহাস। মোগলদের তো স্যার অনেক বড় ইতিহাস, মানে হ্যাঁ, মোগলদের বিশাল বড় ইতিহাস। এবং আচ্ছা, মোগলদের আগেও কিন্তু দিল্লিতে আরো অনেক শাসক ছিল, যেমন দিল্লি কিন্তু তুর্কিদের কন্ট্রোলেও ছিল, বাট সবাই শুধু মুঘলদের কথাই বলে, কারণ মুঘলদের ইতিহাসটা অনেক লং, মুঘলদের কন্ট্রিবিউশনটা অনেক বেশি, আর্ট, আর্কিটেকচার, লিটারেচার সবকিছুতে মুঘলদের জাগ জমক, লাইফ স্টাইল সবকিছু। আচ্ছা, আমি আজকে ক্লাসে না হলে আগামী ক্লাসে একটা গান দেখাবো, মুঘলদের নিয়ে তৈরি একটা সিনেমার গান। তো মুঘলদের বহুত শান শৌকত, এবং আমরাও যেমন আপনাদেরও জিজ্ঞেস করলেই আপনারা বলেন যে স্যার আমরা কি মুঘল, এখন পর্যন্ত কিন্তু বাংলার ইতিহাস পড়তে আমরা মুঘলদের ইতিহাস পড়িনি, বাট আমাদেরও ধারণা বাংলার ইতিহাস মানে প্রাচীন যুগে যদি বা
ব্রিটিশ পিরিয়ডের আগে যাই আমরা মনে হয় মুঘলদের পড়ব, আসলে কিন্তু মুঘল এতটা রেলিভেন্ট না। বাট এই যে মুঘলদের শান শওকত কন্ট্রিবিউশন সবকিছু এত ইনফ্লুয়েন্স করে গেছে যে আমরা ইতিহাস বলতেই মুঘল বুঝি। স্যার একটা আছে যে মানে মুঘলরা পুরা মুসলিম বিশ্বকে দখল করে নেয়, কিন্তু ইসলাম মুঘলদের দখল করে নেয়। হ্যাঁ ঠিক বলছেন আপনি। আচ্ছা, এখানে গতদিনও কেউ একজন জিজ্ঞেস করছিলেন যে স্যার এই যে তুর্কিরা আসলো এটা কি আসলে অটোমান সাম্রাজ্য? হ্যাঁ, এইদিকে তুরস্ক কিন্তু অটোমান সাম্রাজ্য, আসলে সবকিছু কিন্তু কানেক্টেড। যখন জোয়ার চলে মানে এই সময়টা মুসলিম শাসকদের একটা জয় জয়কর অবস্থা। অটোমান সাম্রাজ্য দখল করতে করতে পারস্য ওইদিকে অনেক দূর পর্যন্ত চলে গেছে। তারপরেও কিন্তু এই ইতিহাসটা আমরা আসলে জানি না, আমরা শুধু জানি যে ব্রিটিশরাই উপনিবেশিক করছে, ব্রিটিশরাই শাসন করে গেছে। যাই হোক, সেই ইতিহাসটা আমাদের মূল বিষয় না। আমরা দেখলাম যে আফগানদের ব্যাপকভাবে দমন করে মুঘল সম্রাট আকবর ক্ষমতা আফগানদের পরাজিত করলো। এখন আফগানদের পরাজিত করলেও বাংলায় একটা গ্রুপ পাওয়া গেল যারা আসলে মুঘল সম্রাটের বর্ষতা মেনে নিচ্ছে না, তারা হচ্ছে 12 ভূঁইয়া। 12 ভূঁইয়া নিয়ে আপনারা কেউ কিছু জানলে একটু শেয়ার করেন, আমি একটু স্টপ নেই আপনাদের কথা শুনে। জি স্যার, ওনাদের স্যার সবচেয়ে শক্তিশালী স্যার নৌবাহিনী ছিল, যার কারণে হচ্ছে ইসলাম খাঁ নামক একজন সেনাপতিকে হচ্ছে মুঘলরা বারবার প্রেরণের পরে হচ্ছে সে হচ্ছে বাংলা স্যার দখল করতে পারে নাই, শেষ পর্যন্ত মোস্ট প্রবাবলি পেরেছিল। আমি ভুলে গেছি স্যার ইতিহাসটা। আচ্ছা, থ্যাংক ইউ। আর 12 ভূঁইয়াদের ছিল স্যার নৌঘাটে ছিল স্যার বর্তমানে নারায়ণগঞ্জে, যেটা হচ্ছে সোনারগাঁ, আর লোকশিল্প জাদুঘর যেটা ওখানে ছিল আর কি স্যার। ঠিক, ও একদম ঠিক কথা বলছে আর কি। আমি তারপরে আরো এক্সটেন্ড করে দিই। 12 ভূঁইয়া ইট ইজ নট দ্য নাম্বার অফ 12। 12 ভূঁইয়া মানে আসলে সংখ্যায় 12 না। 12 ভূঁইয়া মিনস এ গ্রুপ অফ রুলার, ইন্ডিপেন্ডেন্ট রুলার। একদল স্বাধীন চেতা শাসক, তারা সবসময় কানেক্টেড থাকতো, একত্র থাকতো যে না আমরা মুঘলদের বর্ষতা মেনে নেব না। এবং 12 ভূঁইয়াদের ওরা 13 জন ছিলেন। হ্যাঁ, মানে অ্যাকচুয়াল নাম্বার 12 জন না, 13 জন, বেশিও থাকতে পারে, ছোট ছোট। এটা স্যার শিওর না স্যার কতজন ছিলেন। কতজন ছিল এটা শিওর না। হচ্ছে ঈশা খানের বাবা হচ্ছে তখন থেকে ট্রাই করতেছিল বাংলার যে মানে হচ্ছে শাসক যারা আছে তাদেরকে হচ্ছে স্যার একত্র করার জন্য। পরে হচ্ছে সেটা ঈশা খাঁ আসার পরে হচ্ছে সে মানে নারায়ণগঞ্জে যে সোনারগাঁ ওই জায়গাটা দেখে স্যার শক্তিশালী নৌবাহিনী গঠন করে মুঘলদের এগেইনস্টে আর হচ্ছে সবাইকে একত্র করেছে। ঠিক আছে, থ্যাংক ইউ, ও সুন্দর বলছে আর কি। এই 12 ভূঁইয়াদের যেমন ইসাকার বাবা, এদের উৎপত্তিটা আফগান বংশ থেকে। আফগান বংশের সময় বিভিন্ন অঞ্চলে যে আঞ্চলিক জমিদার গুলো ছিল তারা ধীরে ধীরে শক্তিশালী হওয়া শুরু করে। এখন আফগানরা পরাজিত হয়ে যায়, তখন এই রাজাগুলো বিভিন্ন রাজা একজন আরেকজনের সাথে কানেক্টেড হয়ে একসাথে থাকতো। এবং মুঘলদের এখানে মুঘলরা অনেক কয়েকবার চেষ্টা করছে ক্ষমতা নিতে, বাট আসলে পারেনি। 12 ভূঁইয়ার মধ্যে যারা প্রমিনেন্ট লিডার ছিল, ঈসা খাঁ, মুসা খাঁ, চাঁদ রায়, কেদার রায়, এরা খুবই প্রমিনেন্ট ছিল। এরা বিভিন্ন রিজিওনাল যে জমিদার ছিল তাদেরকে একত্র করে একটা বাহিনী গঠন করেছিল, সেটাই 12 ভূঁইয়া। বাট এখন 12 ভূঁইয়াদের পরাজিত করে আমাদের ক্ষমতা চলে যাবে। সুবেদার ইসলাম খাঁ আছে, তার উপাধি সুবেদার এখনো হয় নাই। একটু পিছনে ফিরে যাই। আফগানদের কাছ থেকে ক্ষমতা নিয়ে নিল কারা? কোন মুঘল সম্রাট? আকবর। সম্রাট আকবর। ওকে, চলে গেল সম্রাট আকবর, চলে আসলো সম্রাট জাহাঙ্গীর। জাহাঙ্গীরের সময় তখন আমাদের অংশে সুবেদার ইসলাম খান। জাহাঙ্গীর এসে আসলে মূলত 12 ভূঁইয়াদের কন্ট্রোল করে ফেলে, এবং এই কন্ট্রোল করার ক্ষেত্রে সবচেয়ে যার ভূমিকা বেশি সে হচ্ছে ইসলাম খান। ইসলাম খান প্রথমেই যে কাজটা করে সেটা হচ্ছে আগে রাজধানী নিয়ে আসে, ঢাকায় একটা ফার্স্ট ক্যাপিটাল তৈরি করেন। ঢাকায় ক্যাপিটাল তৈরি করেন। আরো কি কাজ করেন উনি? এইখানে যারা 12 ভূঁইয়াদের অনেক জমিদার ছিল, অনেকে কনভিন্স করার চেষ্টা করেন। কিছু কিছু জমিদার কনভিন্স হয়ে যায়, দেন বাহিনী শক্ত করে ফাইনালি 12 ভূঁইয়াদের সাথে যুদ্ধ হয় আর কি। যুদ্ধে 12 ভূঁইয়ারা যখন পরাজিত হয়ে যায় তখন তাদের অপশন দেওয়া হয়, তারা যদি মুঘল সম্রাটের বর্ষতা স্বীকার করে তাহলে তারা মুঘল সম্রাটের আন্ডারে চলে আসবে, সমস্যা নেই। বাট 12 ভূঁইয়াদের মধ্যে সবাই বর্ষতা স্বীকার করে না, কেউ কেউ বর্ষতা স্বীকার করে মুঘলের আন্ডারে চলে আসে, আর যারা বর্ষতা স্বীকার করে না কেউ কেউ পালিয়ে যায়, অন্য জায়গায় চলে যায়, এরকম অবস্থা হয়।
মূলত 12 ভূঁইয়াদের কন্ট্রোল শুরু করে ফেলেন সম্রাট জাহাঙ্গীর, এবং এইখানে রিপ্রেজেন্টেটিভ হিসেবে ভূমিকা পালন করেন ইসলাম খানের নেতৃত্বে। সো নাও বাংলা ইজ আন্ডার কন্ট্রোল অফ দিল্লি এবং মুঘল। এখন মূলত বাংলা আসলে দিল্লির নিয়ন্ত্রণে এবং মুঘলদের নিয়ন্ত্রণে। আমরা এখন যে ইতিহাসটা পড়বো সেইটা হচ্ছে মুঘলদের ইতিহাস। সুবেদার ইসলাম খান একটা কাজ করলো, ঢাকায় ফার্স্ট ক্যাপিটাল তৈরি করলো 1610 সালে। তাহলে ঢাকায় প্রথম রাজধানী হয় কত সালে? 1610 সালে। এবং নাম দিলেন, সম্রাটের নাম অনুসারে নাম দিলেন জাহাঙ্গীরনগর, সম্রাটের প্রতি বর্ষতা স্বীকার করে আর কি। তখন বাংলা মুঘলদের নেতৃত্বে চলে আসলো, এবং মুঘল সম্রাট তো সরাসরি বাংলায় এসে ডিরেক্টলি তো শাসন করতে পারে না, তাহলে কিভাবে করতে পারবে? তাদের একটা রিপ্রেজেন্টেটিভ লাগবে, প্রতিনিধি। সেই রিপ্রেজেন্টেটিভটা হচ্ছে ইসলাম খান, এবং বাংলাকে একটা সুবা করলেন। সুবা মানে হচ্ছে রিজিয়ন, অঞ্চল। মুঘলদের অনেকগুলো সুবা ছিল, যেমন বাংলা একটা সুবা, দিল্লি একটা সুবা। সুবা ওয়াজ দ্য রিজিয়ন, সো বাংলা ওয়াজ দ্য সুবা অফ মুঘল। তাহলে একটু পিছন থেকে আবার বলি। দ্বিতীয় ফেজে আফগান এবং 12 ভূঁইয়াদের সম্পর্কে আমরা জানার চেষ্টা করেছি। আফগানদের কন্ট্রোল করে ফেলে সম্রাট আকবর, এবং 12 ভূঁইয়াদের কন্ট্রোল করে ফেলে সম্রাট জাহাঙ্গীর। এবং বাংলায় তখন একটা সুবা করা হয়, বাংলা হচ্ছে সুবা, এবং এই সুবার যে দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি, দ্য রেসপন্সিবল পারসন ফর এ সুবা ওয়াজ কল্ড সুবেদার। সুবার যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি থাকে তার একটা উপাধি ছিল, তার নাম হচ্ছে সুবেদার। এবং ইসলাম খানকে প্রথম সুবেদার হিসেবে নিযুক্ত করা হয়। বাংলায় শুরু হয়ে গেল থার্ড ফেজ বা মুঘল পিরিয়ড বা সুবেদারি শাসনামল। আমরা এই পর্যন্তই শেষ করব। এখন আপনাদের কোনো প্রশ্ন আছে? স্যার, সম্রাট আকবর কত বছর শাসন করেছিলেন? এইটা তো আবার ডিফারেন্ট, কত বছর এটা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না। এটা আসলে ইতিহাস দেখে বলতে হবে যে আসলে কত বছর। স্যার 48 বছর স্যার, 17 বছর সে হচ্ছে 17 বছর বয়সে স্যার সে ক্ষমতা দখল। হ্যাঁ, মানে এটা যে 17 বছর বয়সে সে ক্ষমতায় আসে, বাট কত বছর ছিল ও হয়তো বলে দিচ্ছে 48 বছর। স্যার, আপনি কি আমাকে একটা সম্রাট আকবরের উপর একটা বই সাজেস্ট করতে পারেন, যেটা বোরিং হবে না, মানে একদমই ডেট ওয়াইজ না, আপনার মতো এরকম গল্পের মতো আর কি? শুধু সম্রাট আকবরের উপরে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু সার্চ করে দেখে আপনাকে নেক্সট ক্লাসে আমাকে মনে করে দিবেন। ওকে স্যার। বলবো। সুবা জিনিসটা বুঝলাম না কি। আচ্ছা, সুবা মানে হচ্ছে টেরিটোরিয়াল ইউনিটের মতো, অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট। মানে বাংলা ও যে সুবা, এটা একটা আরবি অথবা ফার্সি শব্দ হবে আর কি, আরবি শব্দ সম্ভবত। সুবা মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট। বাংলা মুঘলদের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট ছিল, তারা বলতো সুবা আর কি। এবং সুবার যে দায়িত্ব ব্যক্তি থাকতো তার নাম ছিল সুবেদার। থ্যাংক ইউ স্যার। এখন যেমন স্যার জেলা বিভাগ এমন করে ভাগ করা, তখন হ্যাঁ এরকম ভাগ, মানে বোঝার জন্য এভাবে বলতে পারেন যে রাজশাহী ডিভিশন, চিটাগাং ডিভিশন, এরকম বাংলা একটা ডিভিশন ছিল তাদের, এবং এটা ডিরেক্টলি দিল্লির কন্ট্রোলে। স্যার এরা কি প্রথমে দাস ছিল তারপর আস্তে আস্তে সেনাপতি হয়েছে? না, প্রথমে দাস ছিল না, এখন তো। আচ্ছা, মুঘল পিরিয়ডে কিন্তু সবকিছু খুবই অফিসিয়াল টাইপের, যেমন সুবেদার গুলো কিন্তু নিয়োগ দেওয়া হতো, মুঘল সম্রাট এদের নিয়োগ দিত, একটু অফিসিয়াল টাইপের, সবকিছু স্ট্রাকচার হইতে যাবে, ফর্মাল টাইপের আর কি, সবচেয়ে দাস ছিল না। কোনো কোশ্চেন? এই আপনাদের ম্যাটেরিয়ালস এইটা আপলোড করা আছে, চলেন আমি একটু আপনাদের আবার পিছন থেকে নিয়ে আসি। এখন আমি ছোট ছোট করে বলি, আপনারা উত্তর দেন, তাহলে পড়াটা রিভিশন হয়ে যাবে। মেডিয়েভাল পিরিয়ড আমরা কয়টা ফেজে পড়বো? 3টা ফেজ। 3টা ফেজ। ফাইন। ফার্স্ট ফেজে কয়টা রেইন? 3টা স্যার। 3টা। ফার্স্ট ফেজে 2টা। একটা ইন্ডিপেন্ডেন্ট সুলতানি রেইন। আবার বলি, আমরা মেডিয়েভাল পিরিয়ড আলোচনার সুবিধার জন্য 3টা ফেজে পড়বো, ইতিহাস এভাবেই আছে আর কি। এবং 3টা ফেজের ফার্স্ট ফেজে আমরা চলে গেলাম। ফার্স্ট ফেজে 2টা বংশ,
একটা, কারণ ফার্স্ট ফেজ শুরুই হয় তুর্কি শাসকদের নিয়ে। এটা হচ্ছে তুর্কি রেইন। তুর্কি রেইন শুরু হয় বখতিয়ার খিলজির হাত ধরে। তারপরে তখন বাংলাটা দিল্লির কন্ট্রোলে ছিল। তারা কোথায় কোথায় বিস্তৃতি ছিল, তাদের কন্ট্রিবিউশন, তাদের নেগেটিভ ক্রিটিসিজম, সেটাও আমরা জানলাম। কারা কারা খিলজি বংশের ছিল সেটা জানলাম। এবং ফার্স্ট ফেজের দ্বিতীয় যে 200 বছরের ইতিহাসটা পাই সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সুলতানি রেইন। সোনারগাঁ থেকে আমাদের যে স্বাধীন সুলতানি শাসন আমল শুরু হয়, সেখানে আমরা কয়টা বংশ পাই? 4টা স্যার। 4টা বংশ। ইলিয়াস শাহী ডাইনাস্টি, রাজা গণেশের শাসন আমল, হাফসি শাসন আমল এবং হোসেন শাহী ডাইনাস্টি। এই হোসেন শাহী ডাইনাস্টির সর্বশেষ যে রাজা ছিলেন নুসরাত শাহ, তাকে পরাজিত করে পানিপথের যুদ্ধে তাকে পরাজিত করে শের শাহ ক্ষমতা দখল করে এবং বাংলায় শুরু হয় আফগানদের শাসন। বোঝা যাচ্ছে একটু লিঙ্ক করে? বাংলায় আফগানদের শাসন শুরু হয় এবং আফগানদের 2টা বংশ আমরা পাই, একটা হচ্ছে সুর আফগান, কররানি আফগান। এবং আফগানরা দিল্লি দখল করে ফেলে, কনৌজের যুদ্ধে, বক্সারের যুদ্ধে জয় করে ফেলে। বাট আফগানদের কাছ থেকে আফগানরা যেমন সবকিছু জয় করে ফেলে, আফগানদের কাছ থেকে আবার ক্ষমতা যাওয়ার পালা। সম্রাট বাবর, হুমায়ুন এবং আকবরের সময় এসে আফগানদের পুরোপুরি কন্ট্রোল করে ফেলা হয়। এবং বাংলায় যেহেতু আরো একটা ইন্ডিপেন্ডেন্স মেন্টালিটির একটা গ্রুপ ছিল 12 ভূঁইয়া, সম্রাট জাহাঙ্গীর এসে 12 ভূঁইয়াদেরও কন্ট্রোল করে ফেলেন। এখন টোটাল বাংলাটা আসলে মুঘলদের বা দিল্লির অধীনে। তো দিল্লি থেকে সরাসরি বাংলাকে কন্ট্রোল করার জন্য একজন রিপ্রেজেন্টেটিভ দরকার। তো মুঘল সম্রাট জাহাঙ্গীর বাংলাকে একটা সুবা বানালেন, একটা টেরিটোরিয়াল ইউনিট, অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট বানালেন এবং এই সুবার জন্য একজন রেসপন্সিবল দায়িত্বশীল ব্যক্তি নিয়োগ করলেন, তার নাম সুবেদার ইসলাম খান। 2 মিনিটের মধ্যযুগের অনেকটুকু ইতিহাস শেষ। কনফিউশন? না স্যার। আগামী ক্লাসে কিন্তু আপনাদের কাছ থেকে এইভাবে গল্প শুনবো। হ্যাঁ, ফার্স্টের দিকে বুঝিনি। এখানে যে 2টা রিং কিভাবে এটা বলবো? কোনটা 2টা রেঞ্জ কিভাবে বলেন? স্যার, এটা যে ইন্ডিপেন্ডেন্ট সুলতান রিজনের এখানে 2টা কিভাবে মানে যে 4টা ডাইনেস্টি আগে স্যার 2টা ধরতে পারলাম না। আচ্ছা, আমি বলেছি যে তুর্কি ডাইনাস্টি যখন শেষ হয়ে যায় আর কি, তুর্কি ডাইনাস্টির পরে বা তুর্কি শাসন আমলের পরে বাংলায় স্বাধীন সুলতানি আমল শুরু হয়। মানে তুর্কিদের কন্ট্রোলে ছিল, বাট সোনারগাঁতে বাহারাম খান যখন মারা যায় তখন আসলে ওইভাবে বলিষ্ঠ কোনো নেতৃত্ব ছিল না। ফলে ফখরুদ্দিন মোবারক শাহ সোনারগাঁতে স্বাধীনতা ঘোষণা করে। আবার লখনৌতে আলাউদ্দিন আলী শাহ স্বাধীনতা ঘোষণা করে। ফলে ফখরুদ্দিন শাহের মাধ্যমেই হচ্ছে এটা শুরু হয়। রাইট। এইভাবে বাংলায় স্বাধীন শাসন আমল শুরু হয়। তারা বলে যে আমরা দিল্লির অধীনে আর থাকবো না, দিল্লির কন্ট্রোলে থাকবো না, এবং দিল্লিকে আসতেও দেয়নি। স্যার, এই বাহারাম খানকে কি বৈরাম খান বলা হতো? না, বৈরাম খান তো সম্ভবত অন্য লিটারেচার। সম্রাট হুমায়ুনের সময় ছিলেন। না, উনি আরেক। এটা আমি এক্সাক্ট না, এটা তো সম্রাট হুমায়ুনের সময়, এটা তো অনেক আগে। এই বাহারাম খান না স্যার, বৈরাম খান ছিলেন বোধহয় সম্রাট হুমায়ুনের সময়কার। সেটা হতে পারে আর কি পরে পরে আর কি। তো আমাদের এখানে আর কোনো কনফিউশন? আজকে মূলত আমরা মিডিয়েভাল পিরিয়ডের কিন্তু 2টা ফেজ শেষ করেছি। থার্ড ফেজে মুঘলদের ওইখানে আসলে আমাদের অনেক কথা আছে। এইখান থেকে আমাদের পরিচিত ইতিহাস শুরু। যে ইসলাম খান আসলো, মীর জুমলা, শায়েস্তা খান, মুর্শিদ কুলি খান, সরফরাজ, আলীবর্দী, সিরাজউদ্দৌলা, এবং আমাদের যে ব্রিটিশ পিরিয়ড শুরু হবে, সেগুলো আমরা আগামী ক্লাসে করবো। বাট আমরা যতটুকু আলোচনা করলাম সেখানে কোনো কনফিউশন আছে কিনা? ক্লাসটা কি রেকর্ড করা হয়েছে? কারণ ফেসবুক থেকে আমি আসলে অনেক কিছু মিস করেছি, কারণ আমার নেট কানেকশন ছিল নাকি বুঝি নেই প্রশ্নটা। স্যার, আমি জিজ্ঞেস করেছি কি ক্লাসটা কি রেকর্ড করা হয়েছে কিনা। না, ক্লাসটা রেকর্ড করা হয়নি। এই ম্যাটেরিয়ালস আপলোড করা আছে, বাট এই ম্যাটেরিয়ালস এর উপরে আমি একটা রিভিউ রেকর্ড করে দেব।
জি স্যার, আমি বলছিলাম কি স্যার যে ফেজ 3 থেকে আমি আসলে আমার নেট কানেকশন চলে যাওয়ায় আমি অনেক কিছু মিস করেছি। মানে আমি এতটুকু পেয়েছি যে 12 ভুইয়ারা মানে বাংলায় আসে, দেন পরে নেট কানেকশন চলে যায়। সো আচ্ছা ঠিক আছে, এটাই আর কি। নকিবের জন্য বলি, অন্যদের একটু রিভিউ হয়ে যাবে, সমস্যা নেই। আমি আবার একটু বলে দিই, 12 ভুইয়াদের এসে মুঘল জাহাঙ্গীর কন্ট্রোল করে ফেলে এবং এইখানে ইসলাম খাঁ আর একটা বলিষ্ঠ ভূমিকা ছিল, যার কারণে মুঘলরা বাংলাকে একটা সুবা বানানোর সময় ইসলাম খানের এই স্বীকৃতি স্বরূপ বাংলাকে বাংলার প্রথম সুবেদার নিযুক্ত করেন। 12 ভুইয়াদের কন্ট্রোল করে ফেলেন মুঘলরা এবং মুঘল সম্রাট জাহাঙ্গীর, এবং বাংলা তখন মুঘলদের আন্ডারে চলে যায়, দিল্লির আন্ডারে চলে যায় এবং বাংলা একটা সুবা বানানো হয়। সুবা বানিয়ে সেখানে একজন সুবেদার দেওয়া হয়, সুবেদার ইসলাম খান। এইটা আমরা বলেছি, আর বেশি কিছু পরে বলি। থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, আমরা কিন্তু 1600 পর্যন্ত চলে আসছি, মানে 326 বিসি থেকে 1600 পর্যন্ত। তাহলে এই 1600 বছর আর 300 বছর, বা প্রায় 1900 বছর, 2000 এর ইতিহাস আমাদের পড়া শেষ। আর কারো কোনো কোশ্চেন? না হলে আমি ক্লাস শেষ করব। আর কাহুটের ওইটা আমি আগামী ক্লাসে বা কোনো একটা ক্লাসে আবার আপনাদের একটা নিব। আর সম্ভবত আর 2টা ক্লাস পরে কুইজ নিতে চাচ্ছি, আর 2টা ক্লাস পরে, কারণ আমাদের আবার তো ফাইনাল থাকবে। সো ফাইনালের আগে আমাদের একটা কুইজ হওয়ার কথা। তো স্যার মিটটা কিভাবে হবে স্যার? মিটটা গুগল ফর্মে হবে এবং 20 মার্কসের এক্সাম। সেখানে এমসিকিউ, শর্ট কোশ্চেন, এমসিকিউ, সেমি ব্রড, এইরকম টাইপসের কোশ্চেন থাকবে। স্যার সেমি ব্রড কোশ্চেন দেওয়ার দরকার কি স্যার? শর্ট কোশ্চেনই দেই। সেমি ব্রড কোশ্চেন, কারণ আমরা ব্রিটিশ পিরিয়ডে তো ডেসক্রিপশন কিছু পড়বো, যার কারণে সেমি ব্রড লাগবে। আমি তো বলছি আমরা এখন যা পড়ছি এটা আসলে প্রায়র, এবং এগুলো থেকে যা হবে সেগুলো হচ্ছে কুইজের কোশ্চেন। এখান থেকে আপনার কোনো ডেসক্রিপটিভ বা শর্ট কোশ্চেনও নেই, এগুলো সব কুইজের কোশ্চেন। স্যার কুইজ কবে হবে, ফার্স্ট কুইজ? আচ্ছা হ্যাঁ, সেটাই বলছি যে ফার্স্ট কুইজটা আমি আর 2টা ক্লাস পরে নিতে যাচ্ছি। আর 2টা ক্লাস পরে আমরা প্রায় ব্রিটিশ পিরিয়ডের কাছাকাছি চলে যাব, তখন আমরা কুইজটা নিতে চাই। ওকে স্যার। আচ্ছা, মিডের টাইমটা একজন জিজ্ঞেস করেছে, মিডের টাইমটা সম্ভবত 1 ঘন্টা থাকবে। এটা নিয়ে তারপরে আমি বলবো আর কি, যে আসলে কতক্ষণ হবে। আমাদের একটা মিটিং হবে ইউনিভার্সিটিতে, সেটা থেকে আমি আপনাদের জানিয়ে দেবো যে কতক্ষণ হবে। আর কোনো কোশ্চেন? আজকে আমরা অনেকগুলো গল্প করছি, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি থেকে শুরু করে ইভেন অন্নদামঙ্গল ঈশ্বরী পাটনির গল্প পর্যন্ত। স্যার আসলে আরো অনেক গল্প আছে, কিন্তু ক্লাসগুলি অনেক অল্প, এই জন্য বিরক্ত করতে হ্যাঁ, আসলে আমাকে ওটা দিয়ে দিলে আসলে অনেক গল্প বের হবে, কিন্তু বেশি গল্প করলে আবার ক্লাস থেকে দূরে চলে যাবো। আচ্ছা স্যার, আকবর সময় যে বলছিলেন ইব্রাহিম কান্তির যে ব্যাপারটা, স্যার ওইটা কিভাবে হয়েছে? মানে আকবর সময় ইব্রাহিম কান্তির কাহিনী। আচ্ছা, মানে মুঘলদের সাথে আফগানদের দীর্ঘদিনের যুদ্ধ আর কি, বাট এই দীর্ঘদিনের সর্বশেষ পরাজয় হচ্ছে পানিপথের 3য় যুদ্ধ। মানে পানিপথের 3য় যুদ্ধের আসার আগ পর্যন্ত মুঘল আফগানদের যুদ্ধ চলতেই থাকে, বাট এই যুদ্ধের 2 বংশের ছেলে এবং মেয়েদের নিয়ে একটা প্রেমের উপন্যাস, সেটা হচ্ছে রক্তাক্ত বান্দর, ইতিহাস ভিত্তিক প্রেম উপন্যাস, যেখানে ইব্রাহিম কার্দি এবং জোহরা বেগম, এই 2 জনের মধ্যে জোহরা বেগম, সেইটা বলেছি। বাট যুদ্ধের ময়দানে 2 জনের মুখোমুখি হয়ে যায় আর কি, তখন জোহরা বেগম এই যুক্তিটা করে যে আসলেই তোমার আমার মিলন অসম্ভব। স্যার পাইছিলাম, কলেজে পাইছিলাম। ইব্রাহিম কান্তি থেকে শেষে স্যার বক্ষী মারছিল স্যার। হ্যাঁ, সে মারা যায়, কারণ আফগানরা তো পরে পুরোপুরি পরাজিত হয়ে যায় আর কি। আচ্ছা, আরো একটা প্রশ্ন হয়তো আপনাদের মনে থাকতে পারে যে স্যার, যে তুর্কিরা সেইখান থেকে এত বীর দর্পে এখানে শাসন করলো, তুর্কিদের তারপর কি হলো? তুর্কিদের নিয়ে তারপরে আসলে আর কারো মাথা ব্যথা হয়নি। কেউ কেউ পরবর্তী আফগানদের, মুঘলদের
কর্মচারী হিসাবে কাজকর্ম করতো, তারপরে কেউ কেউ বিভিন্ন জায়গায় মাইগ্রেশন করে চলে গেছে, এরকম। স্যার আপনি কি কোনো অ্যাসাইনমেন্ট দিয়েছেন? আমি আসলে ইয়ে ছিল না তো, কোনো কারেন্ট ছিল assignment না তো, দেইনি। এই জন্য বুঝতে পারতেছি না স্যার, একটু পরে জয়েন করছি তো। বলেছে আগামী ক্লাসে আপনাদের কাছ থেকে মেডিয়েভাল পিরিয়ডের গল্প শুনবো, আর আমি মেডিয়েভাল পিরিয়ডটা আগামী ক্লাসে শেষ করার চেষ্টা করব। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। Okay, if you have no question, we can stop our class now. Okay, sir. Sir, assalamu alaikum. Walaikum assalam. Okay, you can leave now. See you next week. স্যার আসসালামু আলাইকুম। Yes,